গুড ইভিনিং সবাইকে সবাইকে উত্তরণ কর্তৃক আয়োজিত 46তম বিসিএস ফুল কোর্স প্রোগ্রামের আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার দিয়ে স্বাগতম জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা ভাইদের সাথে কনভারসেশন করার জন্য চ্যাট বক্সটা ইউজ করবেন, আর টপিক রিলেটেড কোনো কোশ্চেন যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিউএনএ তে করবেন, আর যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে চেষ্টা করবেন সেটা ক্লাসের শেষের দিকে করার জন্য। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 2। আমার কথা আশা করি শোনা যাচ্ছে এবং স্লাইডও যদি ঠিক থাকে একটু চ্যাট বক্সে রেসপন্স করি। আচ্ছা, থ্যাংক ইউ। যারা যারা ভাইয়া আপুরা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং ধন্যবাদ। আশা করি ভালো আছেন। আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর আগে আমরা আরেকটা ক্লাস করেছি, আজকে সেটার কনসিকুয়েন্স বলা যায় বা সিকুয়েল বলা যায়, অর্থাৎ পার্ট 2 করব। অর্থাৎ গত ক্লাসের যে স্ট্র্যাটেজি, গত ক্লাসের যে ইন্ট্রোডাকশন, গত ক্লাসের যা কথাবার্তা শুরুতে বলেছি সেই কথাগুলো আজকের জন্য প্রযোজ্য। কারণ হচ্ছে আমরা এখনো সেই বিশ্বের যে ইতিহাস বা বৈশ্বিক ইতিহাস সেই অংশ থেকে এখনো বের হতে পারিনি বা শেষ করতে পারিনি। আজকে হচ্ছে সেটার পরবর্তী অংশ। অর্থাৎ এর আগের দিন আমরা এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ এবং এন্টার্কটিকার জাস্ট একটা স্লাইড ছিল, এই অংশটুকু দেখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা ইউরোপের ইতিহাস, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া অর্থাৎ বাকি যে মহাদেশগুলো আছে সেগুলো নিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন গ্যাদার করব। সো যদি আগের ক্লাসের কথাবার্তা মাথায় থাকে বা মনে থাকে তাহলে তো ভালোই, কারণ আমার সে ছিল হচ্ছে যতটুকু পারেন আপনি ধীরে ধীরে পড়ে পড়ে অংশগুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণ এখানে প্রচুর ইনফরমেশন। বাট আপনার এখান থেকে হয়তো আপনি পরীক্ষার হলে গিয়ে খুব বেশি 2টা প্রশ্ন পাবেন, আর লাক যদি খুব ভালো হয় হয়তো 3টা প্রশ্ন পাবেন, আবার কমে একটাও হতে পারে। ইট ডিপেন্ডস অন দা কোশ্চেনের যে প্রশ্ন করবে। তো যাই হোক, এই জন্য কথা বাড়াবো না। রেফারেন্স বইয়ের কথা যদি বলি, রেফারেন্স বই আগের ক্লাসের মতোই থাকবে, এটার জন্য কোনো বোর্ড বই আসলে সাজেস্ট করা যাচ্ছে না। সো আপনি যে কোনো একটা প্রকাশনীর বই ফলো করতে পারেন, ইটস আপ টু ইউ। আমাদের প্রিপারেশন বুক তো আছে, এটাও দেখতে পারেন, এটা অনেক গুছানো আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই স্লাইডের পিডিএফটা থাকবে, যেটা আপনি খুব মানে শর্ট বা সামারি আকারে সবগুলো ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। সো এইটাও ফলো করতে পারেন। এই হচ্ছে রেফারেন্স বইয়ের কথাবার্তা। আর টেকনিক হচ্ছে আজকের ক্লাসেও যা পড়ানো হবে বা যা বলা হবে তা দেখবেন ক্লাস শেষে সবকিছু মনে রাখতে পারতেছেন না, ভুলে গেছেন অনেক কিছু। সো বারবার পড়বেন, কিছুদিন পর পর একটু চোখ বুলাতে হবে, তা না হলে কিন্তু কোনোভাবেই পসিবল না। সময় দিতে হবে, খাটতে হবে। এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে শুরু করে দিই আজকে। এইদিকে বিশ্বকাপের খেলা চলতেছে, দেখতে পারি না তেমন কিছুই, স্কোর কার্ড ফলো করছি। অফিস থেকে এই বৃষ্টিতে আসছি জাস্ট এই 10 থেকে 15 মিনিট আগে, এসেই আপনাদের সাথে বসে গেলাম। তো যতদূর জানি ইংল্যান্ড মনে হয় 282 এরকম কিছু করেছে, নিউজিল্যান্ড ভালোই ব্যাট করতেছে। দেখা যাক কি হয়। আহ আমি নিউজিল্যান্ডের সাপোর্টার এখানে, তো আমি আশা করি নিউজিল্যান্ড জিতবে। আচ্ছা, খেলা আপাতত ওইখানে থাকুক, আমরা ওইদিকে মনোনিবেশ করব না। আগামী ঘন্টা দেড়েক আমার সাথেই থাকবেন। সো এর মধ্যে খেলা এগোতে থাকবে, আমরা লাস্টে গিয়ে আবার দেখবো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা একটা মাইটি কন্টিনেন্ট দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে ইউরোপিয়ান কন্টিনেন্ট বা ইউরোপ। ওকে, শুরু করি। আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি আশা করি স্লাইডে। তো ইউরোপের ম্যাপ দেখছি। তো ইউরোপের ম্যাপের দিকে তাকালে দেখা যায় যেটা হচ্ছে অনেকগুলা কান্ট্রি আছে, ছোট 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 কান্ট্রি। একটা দেশ আছে বেশ বড় সড়ো, অনেকটা জায়গা দখল করে রাখছে, বুঝতেই পারতেছেন কোন দেশের কথা বলছি। আবার ইউরোপকে বেশ কয়েকটা দিকে ভাগ করা যায়, যেমন কিছু আছে একদম পূর্ব দিকের কান্ট্রি, অর্থাৎ ম্যাপে যে ইস্ট সাইডে যে কান্ট্রিগুলো আছে, যেমন রাশিয়া থেকে শুরু করে লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, বেলারুশ, ইউক্রেন, এই যে এই অংশগুলো, এগুলো পূর্ব দিকের কান্ট্রি। আর যদি একটু ওয়েস্টার্ন ইউরোপের কথা চিন্তা করি সেক্ষেত্রে চলে আসে হচ্ছে আপনার এই অংশটুকু, অর্থাৎ এর মধ্যে আপনার যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, আইসল্যান্ড এগুলো পড়ে যায়। জার্মানিটা পড়ে না আসলে, নেদারল্যান্ডস, বেলজিয়াম এগুলো পড়ে। আবার যদি সাউদার্ন ইউরোপের কথা চিন্তা করি তাহলে নিচের দিকের কান্ট্রিগুলো পড়ে, যার মধ্যে সব থেকে নাম করা হচ্ছে ইটালি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া এরকম টাইপের কিছু, গ্রিস। আর যদি একটু উত্তরের কথা বলি, যেটা হচ্ছে এমনি ইউরোপ হচ্ছে আমাদের উত্তরে, মানে উত্তরের উত্তর, তাহলে চলে আসে হচ্ছে উপরের দেশগুলো, যেখানে হচ্ছে আপনার সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে এই দেশগুলো আছে, যেখানে হচ্ছে আপনার বছরের বেশ কিছু সময় ধরে সূর্য একটানা উদিত থাকে, কোনো কোনো সময় আবার সূর্য থাকেই না। তো এটা শুধুমাত্র যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এগুলোতেই হয় তা না, নেদারল্যান্ডসেও এরকম টাইপের কাহিনী ঘটে। যেমন গ্রীষ্মকালে নেদারল্যান্ডসে সূর্য উঠে হচ্ছে 6:30টায়, ডুবে হচ্ছে 9:30টায়, তার মানে 15 ঘন্টা সূর্য থাকে। আবার শীতকালে সূর্য উঠে হচ্ছে আপনার 9টা 10টার দিকে, আবার অস্ত যায় হচ্ছে বিকাল 3:30 4টার মধ্যে। তো ডেফিনেটলি তখন একদম সময় কমে যায়। তো ইউরোপ হচ্ছে এরকম মানে বৈচিত্র্যময় একটা আবহাওয়ার দেশ, এবং ম্যাক্সিমাম কান্ট্রি গুলাই হচ্ছে একটি শীত প্রধান, যেহেতু উপরে হচ্ছে আপনার উত্তর মেরু, যেটা উত্তর মেরুর কাছাকাছি হওয়ার কারণে একটু ঠান্ডা প্রধান থাকে। তো ওরা হচ্ছে কি সামারটাকে খুব এনজয় করে,
ধরেন যে সামার আসলেই তারা খুব ভালো লাগে, রোদ দেখতে তারা খুব এনজয় ফিল করে, এনজয় দ্য সান, ওদের একটা কমন কথা, অর্থাৎ যখন সান ইজ আউট দেয়ার ইউ হ্যাভ টু এনজয়। আর ম্যাক্সিমাম টাইমে তারা সান দেখে না, বা তুষার হয় বা শীতকাল হয়, তারা তো বৃষ্টি হলে খুব বাজে অবস্থা হয় আর কি। তো যাই হোক, আর এর মাঝে একটা কথা আছে, মধ্য ইউরোপ বলে একটা অংশ আছে, যার মধ্যে আপনার জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, অস্ট্রিয়া এই টাইপের কিছু দেশ পড়ে, সুইজারল্যান্ডও চলে আসে কোনো কোনো সময়। তো ইউরোপিয়ানদের মধ্যে যদি ইতিহাস চিন্তা করি, ইউরোপিয়ানদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা টেন্ডেন্সি ছিল যে কলোনিয়ালিজম, অর্থাৎ তারা অন্য দেশগুলোকে তাদের কলোনি করে ফেলবে, এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল। বিভিন্ন সময় তারা বিভিন্ন দিকে পাড়ি জমিয়েছে, এবং কয়েকটা দেশ ছিল যাদের নৌবহর খুবই শক্তিশালী ছিল, কারণ আগে এরকম এত ছিল না যে প্লেনে করে এসে কলোনি করে বানিয়ে ফেলবো। যেমন 1757 সালে যখন আমরা পলাশী যুদ্ধে হেরে গিয়ে ইংলিশের কলোনি হয়ে গেলাম, তখন কি হয়েছিল? তখন কি প্লেন করে আসতো, প্লেনে করে যাইতো না ভাই, তখন ওই সি দিয়ে আসা যাওয়া করা লাগতো। তো ডেফিনেটলি যেসব দেশগুলা সি আছে তার সাথে তাদের ভালো স্ট্রং নৌবাহিনী আছে বা নেভি আছে এবং স্ট্রং একটা পোর্ট আছে, তারাই তখন মোটামুটি বিশ্ব শাসন করতো। তো খেয়াল করে দেখেন, আমরা যদি একটু তাকাই, নর্থ আটলান্টিকের মানে আটলান্টিকের নর্থ পার্টটা একদম ইউরোপের পশ্চিমে আছে। তো যুক্তরাজ্য, যেটাকে আসলে ইউকে বলে, বাট আমরা ইংল্যান্ড বলেই বলি, ইংল্যান্ড, তারপর স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ঠিক আছে, তারপর এই চারটা যে দেশ, এই চারটা দেশের মধ্যে এই কলোনিয়ালিজমের খুব বেশি ইম্প্যাক্ট দেখা যায়। তারা বিভিন্ন সময় অনেক দেশকে শাসন করেছে। যেমন ইংল্যান্ডরা তো আমাদের উপমহাদেশকে অনেকদিন শাসন করেছে, প্রায় 200 বছরের মতো, 190 ইয়ার্স টু বি স্পেসিফিক। আর আফ্রিকান সবগুলা কান্ট্রি, একটা বা দুইটা বাদে, সবগুলা কান্ট্রি ছিল আপনার কোনো না কোনো সময় ইংল্যান্ড, ফ্রান্স অথবা স্পেনের কলোনি। কোনো কোনো জায়গায় একটা দুইটা কান্ট্রি পর্তুগালও কলোনি করে রেখেছিল। এই জন্য খেয়াল করে দেখবেন, ফ্রান্সে যারা খেলাধুলা করে তাদের ম্যাক্সিমামই কারা? ফর্সা কয়টারে দেখছেন ভাই? নো অফেন্স টু এনি ওয়ান, অর নো অফেন্স টু রেসিজম, কোনো কিছুই বলছি না, বাট ফ্রান্সে কতজন ফর্সা দেখেছেন আপনি যারা ফুটবল খেলে? খুব বেশি না, বিকজ তারা ম্যাক্সিমামই ইজিপ্ট, নর্থ আফ্রিকা, মিডল আফ্রিকা এই টাইপের কান্ট্রিগুলো থেকে, ধরেন সেনেগাল, তারপর আলজেরিয়া, এই টাইপের যে কান্ট্রিগুলো আছে, সেগুলো আপনার প্লেয়াররা ওখানে চলে যায়। তো যাই হোক, তো এই লাস্ট ওয়ার্ল্ড কাপটা হয়ে গেল 2022-এ, আপনাদের মনে আছে মনে হয় যে মরক্কো আফ্রিকান কান্ট্রি হিসেবে ফার্স্ট এভার সেমিফাইনাল খেলেছিল। তো মরক্কো সেমিফাইনালে যাওয়ার পথে দুই তিনটা দেশকে হারিয়েছিল। এর মধ্যে একটা ছিল কিন্তু আপনার স্পেন। স্পেনকে হারিয়েছিল মরক্কো। স্পেনকে হারানোর ফলে কিন্তু তারা একটা প্রতিশোধ নিতে পেরেছিল, কারণ মরক্কো, স্পেন, পর্তুগাল, ফ্রান্স এই তিনটা দেশেরই কলোনি ছিল কোনো না কোনো সময়, ঠিক আছে। এরপর তারা কোয়ার্টারে কিন্তু পর্তুগালকে হারালো, সো এটাও একটা সুইট রিভেঞ্জ ছিল তাদের জন্য। এবং পরবর্তীতে সেমিতে গিয়ে তাদের ফ্রান্সের সাথে দেখা হলো, কিন্তু ফ্রান্সকে হারাতে পারেনি, সামহাউ তারা হেরে গিয়েছিল 2-0 গোলে। তো ওই সময় কিন্তু এই কলোনিয়ালিজম বা এই টাইপের কথাগুলো বেশ প্রচলন ছিল, যে খেলার মধ্যে এগুলো চলে আসে। আসলে এমন না যে আমরা খুব শত্রুতা করে তারা খেলেছে, তা না, বাট জয়টাকে তারা একটা মোরাল ভিক্টরি হিসেবে কাউন্ট করেছে। আপনারা জানেন এরকম কাহিনী কিন্তু এর আগেও হয়েছে। 1982-তে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। তো যুদ্ধে আর্জেন্টিনা হেরে যায়, কারণ ইংল্যান্ডের সাথে পারা আসলে পসিবল না। তো তারপরেও তারা কিন্তু ফকল্যান্ডের দাবি ছাড়েনি, দাবি করে আসছিল। তো জাস্ট তার 4 বছর পর 1986-এ জাস্ট ইংল্যান্ডকে আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপে হারিয়েছিল, সেই হ্যান্ড অফ দ্য গড যে কথাটা বলছিলাম আর কি, এই ম্যারাডোনার সেই গোল। তো তখন কিন্তু এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা চলছিল, যে এটাকে অনেকে ওই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পরবর্তীতে আর্জেন্টিনার যে একটা ভিক্টরি বা ওইটার কনসিকুয়েন্সে আর্জেন্টিনা যে একটা মানে মরাল ভিক্টরি পেয়েছে সেটাকেই বলা হয়েছিল। এবং এটা ওখানেই থেমে থাকেনি। পরে যখন 2000 সালে, সরি 98 সালে, 1998-এ আর্জেন্টিনা ইংল্যান্ড দেখা হয়েছিল ওয়ার্ল্ড কাপে, সেখানেও কিন্তু ইংল্যান্ড পেনাল্টিতে টাইব্রেকারে হেরে যায়। ওটাও কিন্তু একটা ডেভিড বেকহাম রেড কার্ড খেয়েছিল আমার যতদূর মনে আছে। তো ওখানেও কিন্তু আপনার আর্জেন্টিনার কাছে ইংল্যান্ড পরাজিত হয়, কিন্তু পরবর্তীতে 2002 সালে গ্রুপ পর্বের ম্যাচে আবার ইংল্যান্ড আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছিল এবং বেকহামই গোল করেছিল। তো এই যে ইস্যুগুলো, এগুলোর সাথে কিন্তু আসলে বেশ কিছু ইতিহাস জড়িত। তো এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ডের মধ্যে এটা একটা কিন্তু মেমোরেবল ঘটনা। তো যাই হোক, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে একটু হালকা পাতলা কিছু পরিচয় করালাম, দেখি আরো কিছু পরিচয় করাই। যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একটা বড় সুবিধা এদের মধ্যে একটা সেনজেন ভিসা আছে। এই সেনজেন ভিসার কারণে যে দেশগুলো সেনজেন ভিসা বা সেনজেন চুক্তিতে স্বাক্ষর করেছে, তারা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য আলাদা কোনো ভিসা লাগবে না, অবাধ চলাচল করতে পারবে। এই কারণে আপনি যদি কোনো কারণে চান যে আপনি নেদারল্যান্ডস থেকে ট্রেনে করে আপনি চলে যাবেন একদম এইদিকে গিয়ে ক্রোয়েশিয়ার দিকে,
অথবা নেদারল্যান্ডস থেকে আপনি চলে যাবেন সোজা পর্তুগাল বা স্পেনে, আপনি চাইলেই যেতে পারবেন, আপনার কোনো ভিসা লাগবে না, কিছু লাগবে না, ভেরি ইজি। এবং এদের মধ্যে কানেক্টিভিটি খুব বেটার। তারা মানে বিভিন্ন সময় তারাই যুদ্ধ বিগ্রহ করছে, কিন্তু ঝামেলায় পড়ছে অন্য দেশগুলা। যেমন প্রথম বিশ্বযুদ্ধ অস্ট্রিয়া হাঙ্গেরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পোল্যান্ড জার্মানি, এই যে কাহিনীগুলো সব কিন্তু ইউরোপিয়ানদের দিয়ে সূত্রপাত হয়, কিন্তু ভুক্তভোগী কারা হয়েছে? সাবকন্টিনেন্টের দেশগুলো, জাপান, এশিয়ার কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, এরাই। অর্থাৎ নর্থ সাউথের যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু আসলে তারাই তৈরি করেছে, এবং যেটার এখন কুফলটা আমরা ভোগ করছি। তো যদিও সেই কুফল থেকে বের হয়ে আসার জন্য এখন বর্তমানে নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, সেটা হচ্ছে সাউথ সাউথ কোঅপারেশন। নামটা হয়তো কেউ কেউ জানেন। সাউথ সাউথ কোঅপারেশন খুবই ফ্যামিলিয়ার একটা টার্ম। অর্থাৎ দক্ষিণের দেশগুলো একে অন্যের সাথে একটা কোঅপারেশন বা সহযোগিতার ভিত্তি, এটার মাধ্যমে তারা তাদের আর্থসামাজিক উন্নতির বা অবস্থানের পরিবর্তনের চেষ্টা করবে। ওকে, এগুলো হচ্ছে জাস্ট ইনিশিয়াল আমার কথাবার্তা কি ছিল, কিন্তু এখন এই দেশগুলো সম্পর্কে আপনাদেরকে একটু হালকা পাতলা আইডিয়া নিতে হবে, যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো। তো আমরা একটু স্লাইডটা গো থ্রু করি। ইন এ নাটশেল বা এক নজরে যদি ইউরোপের কথা বলি, তাহলে একটু আমরা এই স্লাইডটা দেখবো। অর্থাৎ ইউরোপে যদি সব থেকে জনসংখ্যা আয়তনে বৃহত্তম দেশ হয়, সেটা হচ্ছে রাশিয়া। এটা আর আমি আগে স্লাইডে মার্ক করি নাই, বাট দেখাই যাচ্ছে ভিজিবল। সব থেকে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মোনাকো, ইটালির সাথেই। আয়তন জনসংখ্যা ক্ষুদ্রতম হচ্ছে ভ্যাটিকান সিটি, ইটালির মধ্যেই আছে এটা। ছিদ্রায়িত রাষ্ট্র ইটালি, আমরা জানি। বৃহত্তম সাগর হচ্ছে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরটা কোথায় আসেন একটু দেখে নেই। এই হচ্ছে আপনার ভূমধ্যসাগর ভাইয়া, এই যে। ভূমধ্যসাগরের নিচে কি আছে জানেন? নিচেই হচ্ছে আপনার আফ্রিকান কন্টিনেন্ট, এবং আফ্রিকার হচ্ছে আলজেরিয়া, তারপর হচ্ছে লিবিয়া, এখানে মরক্কো, এই অংশটা নিচের দিকে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশিরা যখন হচ্ছে ইটালিতে পাড়ি জমায়, শুনছেন না, ভূমধ্যসাগর পাড়ি হয়ে, তো কিভাবে যায় জানেন? বাংলাদেশ থেকে প্রথমে আফ্রিকায় ঢুকে যায়। আফ্রিকাতে ঢোকার কোনো ব্যাপার না, খুব সহজে সামহাও কোনো না কোনো ভাবে ঢুকে। ঢোকার পর ওখান থেকে ভূমধ্যসাগর নৌকা টৌকা সামথিং কোনো কিছুতে পাড়ি দিয়ে এই ছোটখাটো যে দ্বীপগুলো আছে এগুলো পার হয়ে ইটালিতে ঢোকার চেষ্টা করে। ম্যাক্সিমাম ইটালিতে ঢোকার চেষ্টা করে, কারণ এটা এখান থেকে খুবই ন্যারো, খুবই ক্লোজ ইটালির এই অংশটা। যদিও এটাতে অনেকেই মারা যায়, তারপর কিছু করার নাই ভাইয়া, জীবন যুদ্ধে এগিয়ে থাকার জন্য অনেকেই এই কাজগুলো করে। আচ্ছা, বৃহত্তম উপসাগর, দীর্ঘতম নদী হচ্ছে রাশিয়ার ভলগা, এগুলো একটু পড়বেন। দীর্ঘতম পর্বতমালা আল্পস, পর্বতমালা সুন্দর, খুবই অনেক লম্বা চওড়া এবং উঁচু, এবং ম্যাক্সিমাম টাইম স্নোই থাকে উপরের পার্টটা, ভেরি বিউটিফুল। সুইজারল্যান্ডে গেলে আল্পসের সৌন্দর্য আরো বেশি দেখা যায়। আচ্ছা, সর্বোচ্চ চূড়া হচ্ছে মাউন্ট এলব্রুজ, এগুলো লাগবে না ভাই, এগুলো এত দরকার নাই, যেগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো পড়েন। ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে আপনার অস্ট্রিয়ার ভিয়েনা বা জিব্রাল্টার প্রণালী দিয়ে ঢোকা যায়। আচ্ছা, ভূমধ্যসাগরে অবস্থিত ইউরোপের দুটি দ্বীপরাষ্ট্র হচ্ছে মাল্টা এবং সাইপ্রাস, এই দুইটা কিন্তু ইউরোপে। অনেকে মাল্টা দিয়ে মনে করে তারা হয়তো পলিনেশিয়া বা মাইক্রোনেশিয়া অন্তর্ভুক্ত, বাট না, মাল্টা হচ্ছে আপনার ইউরোপের। ওকে, আর ইউরোপে আপনার মুসলিম দেশ আছে কয়েকটা, যেটা হচ্ছে আপনার পূর্ব দিকে এবং মধ্য ইউরোপের মধ্যে আছে, যেমন আলবেনিয়া, বসনিয়া, কসোভো। ওকে, এই তিনটা হচ্ছে মুসলিম দেশ। এইটুকুই পড়েন এখান থেকে, আর দরকার নাই। ওকে, এরপর দেখি আমরা ইউরোপের আর কি কি আছে, এক এক করে একটু সামনের দিকে যাই। প্রথমে আমরা পশ্চিম ইউরোপটা দেখি, যেহেতু তারা একটু মানে ডেভেলপ বেশি, তারা বেশি মানে প্রভাবশালী ছিল, কলোনি করে রেখেছে অনেককে। সো নীল কালি দিয়ে আমরা বা নীল রঙের মার্কার দিয়ে আমরা পশ্চিম ইউরোপটাকে দেখাচ্ছি। পশ্চিমের মধ্যে আমি বলেছিলাম আগেই যে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, মানে এই অংশটা পড়ছে, সাথে বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, এই পার্টটা আপনার পশ্চিমের মধ্যে পড়ছে। তো আসেন এক এক করে এদের মধ্যে একটু দেখি। প্রথমে যুক্তরাজ্য। যুক্তরাজ্য গঠিত হয়েছিল হচ্ছে আপনার ইংল্যান্ড এবং হচ্ছে স্কটল্যান্ড, এই দুইটার সমন্বয়ে একটা রাজতন্ত্র গঠিত হয়েছিল প্রথমে। তো রাজতন্ত্র গঠিত হওয়ার পরে ধীরে ধীরে তারা একটা তাদের মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পরিকল্পনা গ্রহণ করে, এবং গ্লোরিয়াস রেভলিউশন নামে একটা রেভলিউশন হয়েছিল। সেই রেভলিউশন বা বিদ্রোহের মাধ্যমে ব্রিটেনে গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক পদ্ধতির সরকার এস্টাবলিশ করা হয়। পরবর্তীতে 1707 সালে কুইন অ্যানি, মানে জানেন তো ভাই, ব্রিটেনে তো কুইন থাকবেই, স্বাভাবিক, কুইন বা কিং এরা তো শাসন করে। কুইন অ্যানি শাসনকালে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, মানে আগে কিন্তু স্কটল্যান্ড এবং ইংল্যান্ড ছিল, দেখেন এখন ওয়েলস ঢুকে গেছে, এবং নর্দার্ন আয়ারল্যান্ড। ওয়েট ওয়েট ওয়েট, আয়ারল্যান্ডের দিকে একটু তাকাই তো, ম্যাপটা কই জানো? ম্যাপ হচ্ছে আমার ডান পাশে, ম্যাপ দেখে দেখে পড়বেন। আয়ারল্যান্ড কই? এই হচ্ছে পুরোটা আয়ারল্যান্ড। এর মধ্যে নর্দার্ন আয়ারল্যান্ড এই অংশটুকু স্কটল্যান্ডের কাছাকাছি, তারা তাদের সাথে সামহাউ কোনোভাবে একটা লিঙ্ক লবিং করে ঢুকে গেছে। সো উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড এন্ড ওয়েলস, এই চারটা মিলে গঠিত হয় হচ্ছে গ্রেট ব্রিটেন। ওকে, তো বর্তমানে ব্রিটেনে এখনো গণতন্ত্র আছে, বাট গণতন্ত্র যেহেতু অনেক আগে হয়েছে, একদম সেই 1688 সালে, এই জন্য বলা হয় ব্রিটেনে হচ্ছে বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র
সূত্র এখনো প্রচলিত রয়েছে। ওকে, এরপরে দেখি কি আছে। একটা কনফিউশন আমাদের মধ্যে প্রায়ই আসে, সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন যে বললেন আর যুক্তরাজ্য বললেন, এর মধ্যে পার্থক্য কি? দেখেন খেয়াল করে, যুক্তরাজ্য হচ্ছে 4টা কান্ট্রি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। আর গ্রেট ব্রিটেন হচ্ছে 3টা কান্ট্রি, একটা হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, বাট নর্দার্ন আয়ারল্যান্ড নাই। নাই কেন? কই কিসে ইতিহাস? দেখেন আগের স্লাইডে ছিল, আমি একটা লাইন বাদ দিয়ে গিয়েছিলাম ইচ্ছা করেই। এই যে 1801 সালে রাজা পঞ্চম জেমসের আমলে আয়ারল্যান্ড ইংল্যান্ডের সাথে যুক্তরাজ্য গঠন করলেও ক্যাথলিক খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ আয়ারল্যান্ড 1922 সালে ইংল্যান্ড হতে স্বাধীন হয়ে যায়। তার মানে আপনার আয়ারল্যান্ড কিন্তু 2টা পার্ট ছিল, একটা হচ্ছে নর্দার্ন আর একটা হচ্ছে সাউদার্ন। সাউদার্ন পার্টটা পুরোপুরি আলাদা হয়ে যায় এবং তখন যুক্তরাজ্য হয়ে যায় শুধুমাত্র উত্তর আয়ারল্যান্ড নিয়ে। অন্যদিকে গ্রেট ব্রিটেন যেটা ছিল উত্তর আয়ারল্যান্ড, সেই গ্রেট ব্রিটেনের অংশের মধ্যেও পড়লো না, বিকজ তাদের মধ্যে একটা দ্বিধা বিভক্তি ছিল। সো যুক্তরাজ্যের মধ্যে উত্তর আয়ারল্যান্ড এখন নামমাত্র হিসেবে আছে, কিন্তু গ্রেট ব্রিটেনের সাথে কোনোভাবেই তার কোনো সংশ্লিষ্টতা নাই। সো এভাবে মনে রাখতে পারেন যে কোনটায় রাষ্ট্রের সংখ্যা কম, নামে গ্রেট ব্রিটেন কিন্তু রাষ্ট্রের সংখ্যা কম, অর্থাৎ গ্রেট হবে না, গ্রেট মানে তো অনেকগুলা বুঝায় তা না, যুক্তরাজ্যে হচ্ছে আপনার রাজ্যের সংখ্যা বেশি, এভাবে মনে রাখতে পারেন চাইলে। ওকে, আমরা সামনের দিকে যাই। ম্যাগনা কার্টা চুক্তি, আপনারা জানেন যে ম্যাগনা কার্টার সাথে আমাদের জাতীয় 6 দফাকে তুলনা করা হয়। তো ম্যাগনা কার্টা ছিল হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের একটা বাইবেল। এটা হচ্ছে সামন্তদের একটা আন্দোলন বা চাপে পড়ে 1215 সালের 15ই জুন, তারিখটা মনে রাখবেন, এই চুক্তিতে স্বাক্ষর করে। এবং এটা হচ্ছে এমন একটা চুক্তি ছিল যেটার মাধ্যমে আপনার সামন্তবাদ বা প্রভুদের যে একটা ক্ষমতা, মানে আমি লর্ড মাই লেডি, এরকম একটা কথাবার্তা ছিল না, এদের যে প্রচন্ড ক্ষমতা, রাজার যে হাতে যে তীব্র পাওয়ার, এটাকে একটু নিউট্রালাইজ করা হয়, কমিয়ে আনা হয়। এবং প্রজা বা জনগণ যারা, তাদের হাতেও যে কিছু অধিকার রাখা উচিত, তাদের হাতেও ক্ষমতা রাখা উচিত, এরকম একটা চুক্তি ছিল হচ্ছে ম্যাগনা কার্টা। সো ডেফিনেটলি এটাকে আমরা কানেক্ট করতে পারি 6 দফার সাথে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিদের স্বায়ত্তশাসনের যে নামে যে প্রহসন ছিল, সেই প্রহসনে পূর্ব পাকিস্তান কিছুই পাচ্ছিল না। তো ডেফিনেটলি সেখানে পূর্ব পাকিস্তানের জনগণের কাছেও কিছু ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধু কিন্তু এই 6 দফা উত্থাপন করেন। ডেফিনেটলি দুইটার মধ্যে মিল আছে। ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেন এক্সিট, অর্থাৎ ইউরো থেকে বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আপনার ব্রিটেন বের হয়ে যাওয়ার জন্য বা যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পুরো প্রক্রিয়াটাকেই ব্রেক্সিট বলা হতো। তো এটা অলরেডি হয়ে গেছে, 31 জানুয়ারি 2020-এ ব্রেক্সিট কার্যকর হয় এবং ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু হয় হচ্ছে আপনার 2016 সাল থেকে। দীর্ঘ 4 বছর অনেক চড়াই উতরাই পেরিয়ে বরিস জনসন গেল, ক্ষমতার একজন আসলো, ছাড়লো, কত কিছু হলো, এর মধ্যে 4 বছর পর ব্রেক্সিটটা কার্যকর হয়। সো ইংল্যান্ড এখন আর ইউরোপিয়ান ইউনিয়নের কোনো পার্ট না। সো যুক্তরাজ্য যেহেতু বাইর হয়ে গেছে, সেই জন্য ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য হচ্ছে 27, আগে ছিল 28, মনে রাখবেন। যুক্তরাজ্যের কিছু আলোচ্য বা বিখ্যাত কিছু ফেমাস যারা, তাদের একটু নামটাম দেখেন। আলফ্রেড দ্য গ্রেট, তিনি ছিলেন ইংল্যান্ডের প্রথম রাজা, তাকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়। এই ইংলিশ লিটারেচার পড়তেছেন না? প্রাচীন ইংরেজি গদ্যের জনক বলা হয়, ওল্ড ইংলিশ প্রোজ যেটা, ওখানে থাকার কথা। আশা করি পড়তেছেন, আপনারা পড়বেন কিন্তু। হুম, সবগুলো টপিক একসাথে পড়তে হবে। ইংলিশ পড়বেন, ইন্টারন্যাশনাল পড়বেন, বাংলা পড়বেন, ম্যাথও করবেন, বিজ্ঞানও পড়বেন, কোনো কিছু বাদ দেওয়া যাবে না কিন্তু। আচ্ছা, রানী ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার নাম তো ভাই শুনতে শুনতে নিশ্চয়ই বোর হয়ে গেছেন আপনারা। তো ওনার শাসনামলেই হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে আমাদের সাবকন্টিনেন্টের ক্ষমতা বা শাসনভার চেঞ্জ করে আপনার ব্রিটেনের আন্ডারে নিয়ে নেওয়া হয়, বা সরাসরি ব্রিটিশ শাসক দিয়ে তখন পরিচালনা করা হতো। 100 বছর কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিলাম আমরা। ওকে, উইনস্টন চার্চিল, তার নামটা মনে রাখবো ওই কারণে, কারণ তিনি আমাদের জাতিসংঘের, আমাদের বলছি এই কারণে যে এটা তো পুরো বিশ্বেরই, যাই হোক, আমাদের মনে হয় যেন খুব ক্লোজ, আসলে ক্লোজ না, যাই হোক। তো জাতিসংঘে আসলে প্রতিষ্ঠাতার সময় বা প্রতিষ্ঠার সময় আপনার রুজভেল্টের সাথে উইনস্টন চার্চিল বেশ কিছু কার্যক্রম করেছিলেন। এবং উনি একজন রাজনীতিবিদ, যিনি রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও সাহিত্যে নোবেল পেয়েছেন। মজার একটা ব্যাপার দেখেন, ইংলিশ সাহিত্যে নোবেল পেয়েছিলেন। তার রচনা ছিল হচ্ছে স্টোরি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ যেটা তিনি সামনাসামনি দেখেছেন, এক্সপেরিয়েন্স করেছেন, সেটা নিয়েই একটা রচনা করে ফেলেছেন, এই আর কি। রানী দ্বিতীয় এলিজাবেথ, উনি 1952 সালে মাত্র 25 বছর বয়সে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন। তো এই আরোহণ করার পরে তার বয়স ছিল 25, বুঝতে পারতেছেন? আপনাদের অনেকের বয়স এর থেকেও বেশি, আমার বয়স তো আরো বেশি। তো খুব বেশি না,
5 বছর বেশি। তো যেটা বলছি, তো দীর্ঘ 70 বছর তিনি শাসন করে জাস্ট এই গত বছর কিন্তু 8ই সেপ্টেম্বর মারা গিয়েছেন। এটা নিয়ে কিন্তু মানে মানুষের মৃত্যু বা ফিউনারেলটাও যে একটা এত জাঁকজমকপূর্ণ হয় সেটা এটা দেখে বোঝা গিয়েছিল। রাজা তৃতীয় চার্লস, তিনি বর্তমানে কমনওয়েলথের প্রধান এবং তিনি এখন ব্রিটেনের রাজা। ওকে, উনি কিন্তু অনেক বয়স হয়েছেন, 73 বছর বয়সে। একটু মনে রাখবেন এগুলো। যুক্তরাজ্যের কিছু আলোচিত স্থান দেখি। হোয়াইট হল, হোয়াইট হাউস যেন কোথায়? হোয়াইট হাউস হচ্ছে ইউএসএ তে, নিউ ইয়র্কে। সরি, নিউ ইয়র্কে না, ওয়াশিংটনে। তো আপনার হোয়াইট হল হচ্ছে আপনার ব্রিটেনে বা যুক্তরাজ্যে, যেটাই বলি না কেন, কারণ ব্রিটেনের মধ্যেও ইংল্যান্ড পড়েছে, যুক্তরাজ্যের মধ্যেও ইংল্যান্ড পড়েছে, একই কথা। তো এটা হচ্ছে ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর এখানে অবস্থিত। ওয়েস্টমিনিস্টার অ্যাবে, এখানে হচ্ছে রাজা রানীদের সিংহাসনে আরোহণের অনুষ্ঠান হয়, যেমন এই যে চার্লস আরোহণ করেছেন সেই অনুষ্ঠানটা হয়েছে। আবার এলিজাবেথের যে ফিউনারেলটা সেটাও এখানে হয়েছে। ডাউনিং স্ট্রিট, এখানে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বাসভবন, একটা 10 একটা 11। বাকিংহাম প্যালেস, ইংল্যান্ডের রাজ পরিবারের বাসভবন। ফেমাস সব নামগুলো মনে রাখা খুবই ইজি, চেষ্টা করবেন মনে রাখার জন্য। আচ্ছা, এবার আরো কিছু মিসেলেনিয়াস ইনফরমেশন দেখি। বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিন্তু ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার একটা ছবি কিন্তু ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, দেখেছেন কেউ? আচ্ছা, যাই হোক, দেখেছেন, ওইটুকুই এনাফ। কি হয়েছে, কেন হয়েছে, এগুলোর দরকার নাই। আচ্ছা, এর মধ্যে সামিউন ভাই প্রশ্ন করেছেন ইইউ থেকে কেন বের হলো। বের হলো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক এবং ইকোনমিক মতাদর্শের মধ্যে কনফ্লিক্ট হচ্ছিল, এই কনফ্লিক্টের কারণে, ইন্টারনাল পলিটিক্স। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ভিক্টোরিয়া ক্রস কি ব্লাসফেমি আইন চালু হয় হচ্ছে ইংল্যান্ডে প্রথম, মানে ধর্মান্ধতা বা ধর্মবিরোধী কোনো আইন, সেটা ব্রিটেনের মহিলারা ভোটাধিকার পায় প্রায় 100 বছর আগে। অর্থমন্ত্রীর একটা নাম আছে, চ্যান্সেলর অফ এক্সচেঞ্জার, সরি এক্সচেকার, হোয়াটএভার, না পড়লেও চলবে, প্রথম 3-4টা একটু দেখে রাখেন। ওকে, এবার চলে আসে আরেকটা ইম্পর্টেন্ট কান্ট্রি, ফ্রান্স। ফ্রান্স, ফ্রান্স নাম শুনলেই একটা আভিজাত্যের প্রতীক। ফ্রান্স আসলে আভিজাত্যের প্রতীক এবং অর্থবিত্ত, তারপর হচ্ছে সাম্রাজ্য, সব দিক থেকে চিন্তা করলে, অতীত, ইতিহাস, ঐতিহ্য, ফ্রান্স ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট অফ ইউরোপ। ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো ফ্রান্সের কথা বললেই প্রথমেই যেটা বলতে হয়, ফ্রান্সে প্রচুর পরিমাণ আপনার দার্শনিক পাওয়া গিয়েছিল বলতে মানে দার্শনিকের জন্ম হয়েছিল আর কি। এবং এর মধ্যে কয়েকজন দার্শনিকরা হচ্ছে বিভিন্ন রিভলিউশনে তারা প্রণোদনা জুগিয়েছিল বা আপনার মোটিভেশন হয়ে দিয়েছিল, মানে মোটিভেশনাল স্পিকার ছিলেন তারা। তো এরকম কিছু দার্শনিকদের দ্বারাই হচ্ছে ফরাসি বিপ্লব নামে একটা ইতিহাস বিখ্যাত বিপ্লব সংঘটিত হয়, যেটা 10 বছর স্থায়ী ছিল, 1789 থেকে 1799 সাল পর্যন্ত। তো ফরাসি বিপ্লব নিয়ে আসলে এত ডিটেলসের দরকার নাই, কারণ আমাদের বিপ্লব কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এগুলো ভাই এখন পড়ে মাথা গরম করেন না, কোনো দরকার নাই। যা দরকার সেগুলো আগে মাথায় রাখেন। ফরাসি বিপ্লব সংঘটিত সময়টা মাথায় রাখবেন, স্লোগান কি ছিল স্লোগানটা দেখবেন, এবং ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই, পরবর্তীতে সপ্তদশ লুই এসেছিলেন, অর্থাৎ লুই নাম একই, খালি 1 2 3 4 করতে করতে চেঞ্জ হয়। আচ্ছা, তো বিপ্লবে আমি কিছু কথা বলেছিলাম যে দার্শনিকরা মোটিভেশন দিয়েছিল, এরকম কিছু দার্শনিক ছিল হচ্ছে ভলতেয়ার, রুশো, মন্টেস্কু। এদের নাম হয়তো আপনারা ছোটবেলায় পড়েছেন কিনা, সামাজিক বিজ্ঞান যখন বই পড়তাম তখন রুশো বলেছেন, ভলতেয়ারের মতে, মন্টেস্কুর মতে, এরকম কিছু মতবাদ ছিল। অর্থাৎ সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সটাকে যে একটা আর্টের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটা এনারা নিয়ে গিয়েছিলেন। তো বাস্তিল দুর্গ এবং কারাগার দখলের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয় এবং ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন চার্লস দা গল, মনে রাখতে পারেন। ফ্রান্সকে বলা হয় সিটি অফ কালচার। কালচারের দিক দিয়ে ভাই ফ্রান্সের ধারে কাছে কেউ নাই, বিলিভ মি। রিসেন্টলি ভাই 1 মাস আগে ফ্রান্স ঘুরে আসছি, এই জন্য জানি যে ফ্রান্স ডেফিনেটলি 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 কালচারের হচ্ছে মানে একদম ইনিশিয়ালাইজেশন যদি বলি, সবকিছু ওখানে আছে। শুধুমাত্র আপনি লুভর মিউজিয়ামটা যদি ঘুরতে যান, আপনাকে মিনিমাম 3 দিন সময় হাতে রাখতে হবে পুরো লুভরটা আপনি যদি ভালোভাবে ঘুরে দেখতে চান এবং সবকিছু বুঝতে চান। এখানে কি নাই, চুরি করে আনা থেকে শুরু করে তাদের নিজস্ব কিছু জিনিসপত্র সবই আছে। তো চুরি বলছে এই কারণে, কারণ তারা ইজিপশিয়ান, তারপর অ্যারাবিয়ান বা আপনার ইটালিয়ান, স্প্যানিশ, পর্তুগিজ অনেক স্কাল্পচার, আর্ট, তারপর হচ্ছে আপনার বিভিন্ন কি বলবো মেমেন্টো বলি বা মনুমেন্ট, এগুলো সবকিছু নিয়ে এসে বসায় রাখছে। মানে এই এক মাথা থেকে আরেক মাথায় ঘুরতে ঘুরতে আপনার মানে আপনার 3 দিন তো আমি হয়তো একটু অনেকের কাছে অতিরঞ্জিত মনে হতে পারে, বাট বিলিভ মি ভাই, আপনি যদি আর্ট অ্যান্ড কালচারের কোনো অনুরাগী হন, আপনাকে মিনিমাম 3টা দিন এখানে দিতে হবে। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এরপরে তার পারবেন না, 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। তো ওই সময়ের মধ্যে আপনাকে দেখতে হলে মিনিমাম 3টা দিন সময় রাখতে হবে। তো হোয়াট এভার, আমি কতটুকু সময় পেয়েছিলাম জানেন? মাত্র 5 ঘন্টা। 5 ঘন্টা আমি কিছু দেখতে পারি নাই। ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখছি, মোনালিসা দেখছি, ভেনাস দেখছি,
তারপর হচ্ছে গ্রিক কিছু স্কালচার দেখছি, দ্য লাস্ট সাপারের মনুমেন্টটা দেখছি, মানে টেবিলটা, এরকম আরো কিছু জিনিস দেখছি এই আর কি। কিন্তু তাও আমার মনে হলো যে কিছুই হয় না। কোয়াসো খাইছি কিনা মাসুম ভাই? হ্যাঁ ভাই, ফ্রান্সে প্যারিসে সকালবেলা নাইমে আগে কোয়াসো দিয়ে ব্রেকফাস্ট করছি ভাই। ডেফিনেটলি কোয়াসো হচ্ছে বেস্ট, আমরা কোয়াসো বানাইতে পারি না, ওখানে কোয়াসো গুলো ডেফিনেটলি বেস্ট। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো কালচারের দিক থেকে ফ্রান্স হচ্ছে সিটি অফ কালচার, এটা একটিভাবে মনে রাখবেন, কারণ সেখানে লুভর মিউজিয়াম থেকে শুরু করে অনেকগুলো মিউজিয়াম আছে, অনেকগুলো স্থাপনা আছে, আসলে নাম তো আমার মুখস্থ নাই, সব দেখছি তো অনেকগুলাই। এবং এখানে একটা ফেমাস স্ট্রিট আছে শজেলিজে, বানানটা মনে হয় ভুল হইতে পারে, শজেলিজে একটা স্ট্রিট আছে, এটা একটু সার্চ দিয়েন, এটা বিশাল একটা স্ট্রিট। এই স্ট্রিট এক মাথা থেকে আরেক মাথায় যে একটা বিশাল আপনি দেখতে পাবেন, জায়গাটার নামে ভুলে গেছি, সরি ভাই, মনে নাই এখন। হোয়াটএভার, ওইদিকে না যাই, আমরা ক্লাসে ফিরি। তো ফ্রান্সের মধ্যে নেপোলিয়ন বোনাপার্টের নামটা একটু মনে রাখবেন। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন হচ্ছে এমন একজন বিখ্যাত ব্যক্তি, শেষ পর্যন্ত তিনি নির্বাসনে গিয়ে মারা যান, এই হচ্ছে তার পরিণতি। তো কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? সেন্ট হেলেনা দ্বীপে, এবং সেখানে 1821 সালে মারা যান। ওয়াটারলু যুদ্ধে বেলজিয়ামে তিনি যুদ্ধ করার সময় পরাজিত হয়েছিলেন এবং আত্মসমর্পণ পরে করেছিলেন। তার কিছু ফেমাস উক্তি আছে ভাইয়া, এগুলো আপনারা হয়তো ইংলিশ লিটারেচারও পাবেন বা অন্য জায়গায় পাবেন, বাট এখানেও দেখে নেন। যেমন যে গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড অনলি ইন দ্য ডিকশনারি অফ ফুলস, আই এম দ্য রেভলিউশন, অর্থাৎ আমি বিপ্লব। ওকে। তবে আমার এখানে সব থেকে পছন্দের একটা উক্তি আছে, আমি যদি পাঁচটার কথা বলি, আমি আমার যদি অপিনিয়ন জানতে চান আপনারা, আমি বলবো হচ্ছে এই অংশটা আমার পার্সোনাল চয়েস। এখন বলতে পারেন ভাই এটা কি বললেন, আপনি মানবতা বিরোধী কাজ করছেন, আপনার এনিমি যদি কি হয়েছে সেটা ভুল করতেছে, আপনি তাকে বাধা দিবেন না? বাট আপনি যে ভুলটা এনিমি করছে আপনার, আপনি যদি তাকে বাধা দেন, আপনি ভুলের মধ্যে পড়বেন। সো নো দাই সেলফ অ্যান্ড সেভ ইউর সেলফ, এটা হচ্ছে মোটো হওয়া উচিত। অবশ্যই করবেন, বাট এটা আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা একটু মাথায় রাখা উচিত, আমরা অনেকে রাখি না। ওকে, হোয়াটএভার, এটা নিয়ে আবার কনফিউশন ক্রিয়েট করেন না ভাই, আপনি এটা কি মেন্টালিটি শো করলেন। বাট এটা আসলেই কথাটা ভুল বলেন নাই, এটা দরকার, সবসময় দরকার। আচ্ছা, পরে চলে যাই, দেখি কি আছে। যুক্তরাজ্যের পরে ফ্রান্স গেল, ফ্রান্সের পরে আমাদের আসছে হচ্ছে পশ্চিম ইউরোপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তার মানে পশ্চিম ইউরোপে আমরা স্পেন বা পর্তুগাল নিয়ে খুব বেশি আর পড়াশোনার দরকার নাই, নেদারল্যান্ডসের দরকার নাই, ফ্রান্স এবং ইংল্যান্ড এই দুইটাই গুরুত্বপূর্ণ ছিল। তো এখানে কিছু ইনফরমেশন আছে, একটু দেখে নেন। কাতালোনিয়া হচ্ছে স্পেনের একটা প্রদেশ। ওয়াটারলু বেলজিয়াম অবস্থিত, যেটা ইউরোপের ককপিট নামে পরিচিত। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। এই ব্রাসেলসে যাওয়ার সৌভাগ্য হয়েছে ভাই কিছুদিন আগে, গত মাসেই জাস্ট। সেখান থেকে আমি ইউরোপিয়ান কমিশন, ন্যাটো, WCO, ইউরোপিয়ান পার্লামেন্ট, আলহামদুলিল্লাহ, যেগুলো আপনাদের সময়, মানে আপনাদের মতো এরকম সময় পিড়িতে পড়েছি, দেখতে পেয়েছি, থ্যাঙ্কস টু গড। আচ্ছা, এই নেশন অফ গ্রেট সি ফেয়ারার্স বা মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ বলা হয় হচ্ছে পর্তুগালকে। আমার কথার সাথে কি মিল পাচ্ছেন? মহাসমুদ্র অভিযাত্রী, তার মানে যারা হচ্ছে একটা শক্তিশালী নেভি নিয়ে পুরা মহাসমুদ্রগুলো চড়িয়ে বেরিয়েছে, সেই একটা দেশ হচ্ছে পর্তুগাল। আপনারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখছেন, দেখছেন না? বলেন তো, ওখানে যে এত পাইরেটস, এত কিছু, কোন কোন দেশের কথা ওখানে উল্লেখ আছে? প্রিয়া আপুর প্রশ্নের উত্তরে জি আপু, আমার ক্লাস করতেছেন 3-4টা, এখন আমার আইডেন্টিটি জানেন না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। হ্যাঁ, ইংল্যান্ড ছিল, ফ্রান্স ছিল, এবং স্পেন ছিল, ঠিক আছে, পর্তুগিজ যদি একটা নাবিকের ছিল। মেনলি ডোমিনিকা ট্রাইডেন্ট বা ডোমিনিকা ট্রিনিদাদ, কিন্তু ডোমিনিকা হলেও সেটা যেতে হয়েছিল নর্থ আটলান্টিক পার হয়ে, অর্থাৎ নর্থ আটলান্টিকের পারে যে দেশগুলো আছে ইউরোপিয়ান, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড, এগুলোই। আচ্ছা, আপনাদের জন্য একটা পোল কোশ্চেন, ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করেন কে? পোলটা লঞ্চ করে দিচ্ছি। চিন্তা ভাবনা করে অ্যান্সার দেন, ভুল করার কোনো দরকার নাই। এই বরিস জনসন পদত্যাগ করছে? আমি কিন্তু পড়ানোর সময় বলছি যে একজন পদত্যাগ করছে, বরিস জনসন ক্ষমতায় এসেছে, এরকম ভাবে বলছি, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, যাই হোক, এখন বরিস জনসন আর কেউ দিচ্ছে না, এখন কমে গেছে। আচ্ছা, আমি বলটা ক্লোজ করে দিচ্ছি, দরকার নেই এত কনফিউশনের।
একজন লেডি ছিলেন থেরেসা মে, তিনি ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করেন। ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মেয়ের একটা আইডিওলজি ছিল, তিনি ব্রেক্সিটকে দুইটা পার্টে ভাগ করেছিলেন, একটা হচ্ছে সফট ব্রেক্সিট, একটা হচ্ছে হার্ড ব্রেক্সিট। তো এই সফট হার্ড দিয়ে বোঝানো হচ্ছে, মানে হার্ড ব্রেক্সিট হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কমপ্লিটলি কাট অফ, কোনো সম্পর্ক থাকবে না। আর সফট ব্রেক্সিট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা বাইরে যাব, কিন্তু আমাদের যে সীমানাগুলো আছে, বর্ডার গুলো আছে, সেই কান্ট্রিগুলো, সেই বর্ডারের সাথে আমাদের কিছু কানেকশন থাকবে, অর্থাৎ ধীরে ধীরে আমরা বের হয়ে আসবো। যাই হোক, পরবর্তীতে এই ব্রেক্সিট নিয়ে তার পরিকল্পনাগুলো সফল না হয়, তার পদত্যাগ করতে হয়, এবং পরবর্তীতে আসেন হচ্ছে বরিস জনসন। ওকে, নেক্সট, পূর্ব ইউরোপের মানচিত্র দেখেন ভালো করে। পূর্ব ইউরোপে কারা কারা আছে? পূর্ব ইউরোপের মানচিত্রের কালারটা হচ্ছে এই যে রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, মলদোভা, এই টাইপের কিছু কান্ট্রি। দেখি, রাশিয়া নিয়ে পড়াশোনা করতে হবে, এছাড়া পড়াশোনা করার কেমন কেউ নাই। কিছু জেনেরিক ইনফরমেশন: সর্ববৃহৎ দেশের নাম রাশিয়া, সমাজতান্ত্রিক দেশের নাম রাশিয়া, কারণ রাশিয়ায় ছিল হচ্ছে সমাজতান্ত্রিক দেশ, অন্যদিকে আপনার ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা ছিল হচ্ছে ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী রাষ্ট্র। এটা নিয়ে তাদের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই, এবং রাশিয়ার সাথে হচ্ছে ধীরে ধীরে অনেক দেশই যুক্ত হয়েছিল, যেমন কিউবা, চায়না, তাই না? আচ্ছা, এটা ভৌগোলিকভাবে এশিয়া ইউরোপ দুইটা মহাদেশ জুড়ে অবস্থিত। একজন ভাইয়া প্রশ্নটা করেছিলেন, আমি ওখানে উত্তরটা দেই নাই, বাট আপনার প্রশ্ন কিন্তু আমি দেখেছি, সো টেনশনের কোনো কারণ নাই, এই উত্তরটা দেখেন পেয়ে গেছেন। 1918 সালের পূর্বে রাশিয়ার রাজধানী ছিল সেন্ট পিটার্সবার্গ। বর্তমান রাশিয়ার রাজধানী কোনটা বলেন? আচ্ছা, মস্কো, সবাই জানেন, গুড। হ্যাঁ, মস্কো। আগে ছিল সেন্ট পিটার্সবার্গ। সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ, পারমাণবিক চুল্লি প্রচুর আছে। ওকে, আচ্ছা। সিআইএস বা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, এই সিআইএস নিয়ে একটু কথা বলি ভাইয়া। সিআইএস হচ্ছে 11টা স্বাধীন রাষ্ট্র, যারা সোভিয়েত ইউনিয়ন বা ইউনিয়ন সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক থেকে যখন ভেঙে রাশিয়া সহ অনেকগুলো দেশ মুক্ত হয়, তখন 11টা ইন্ডিপেন্ডেন্ট স্টেট তারা নিজেদেরকে মিলে সিআইএস নামে অভিহিত করে, যেটাকে বলা হয় হচ্ছে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। এটা সদর দপ্তর হচ্ছে মিনস্কে। ওকে, আচ্ছা। একজন কি বললেন ভাই? এটা আমার ফেস দেখলে কনসেন্ট্রেশন করতে সুবিধা হইতো না। ভাই ফেস দেখতে হবে না, আমার কথা শুনেন ভাই, আর স্লাইড দেখেন। আমার চেহারা দেখে করবেন কি? চেহারায় তো কিছু লেখা নাই। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের কথায় আসে, এতক্ষণ তো সোভিয়েত ইউনিয়ন ভাঙার কথা বললাম, তো সোভিয়েত ইউনিয়ন কিভাবে গঠিত হলো, কিভাবে কি হলো, সেগুলো নিয়ে একটু আলোচনা দরকার আছে। নর্মালি ফরাসি বিপ্লব যখন হয়েছিল 1789 থেকে 1799, সেরকম একটা বিপ্লবের মতো করে সোভিয়েতেও একটা রুশ বিপ্লব হয়েছিল রাশিয়াতে, ঠিক আছে? তো সেই রাশিয়ার যে রুশ বিপ্লবটা, সেই বিপ্লবের পরে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে 1922 সালে একটা ইউনিয়ন গঠন করা হয়। এটা কিন্তু কোনো স্টেটস না বা প্রজাতন্ত্র না বা অন্য ওরকম কোনো আপনার রাজ্য না, এটা হচ্ছে ইউনিয়ন। ওকে, এই ইউনিয়নটাকেই বলা হয় হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যেটা যেহেতু সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, তাই এর নাম দেওয়া হয় হচ্ছে ইউএসএসআর, ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক। ব্যাপারটা কি বোঝা গেছে? আমি আবারও বলছি, ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক। সো নামের মধ্যে ইউনিয়ন আছে, সমাজতান্ত্রিক আছে, সোভিয়েত রিপাবলিক আছে। পরবর্তীতে 1991 সালে আপনার রাশিয়ার যাই হোক কি হয়েছিল, মতাদর্শের কিছু ঝামেলা হয়েছিল, তারা কিছু ওপেন পলিসি অ্যাডপ্ট করেছিল। মিখাইল গর্বাচেভ নামে তখন একজন লিডার ছিলেন, তার সময় গ্লাসনস্ট এবং পেরেস্ট্রোইকা, এই দুইটা নীতি অবলম্বন করা হয়। গ্লাসনস্ট হচ্ছে মুক্ত আলোচনা, মুক্ত নীতি, ঠিক আছে? এই মুক্ত নীতি বা ওপেন ডিসকাশন বা ক্ষমতার মানে সুন্দর করে ডিস্ট্রিবিউশন করতে গিয়েই হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে রক্ষা করা যায়নি, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, ঠিক আছে? তো ভেঙে গিয়ে 15টা রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্রগুলোর নাম মুখস্থ রাখার দরকার নাই, বাট দেখতে পারেন কোন কোন রাষ্ট্র আছে। ডেফিনেটলি সিরাজুম মুনিরা আপু, আপনি পারবেন, ডেফিনেটলি স্লাইড গুলাই পড়েন, আর কিচ্ছু লাগবে না, এত পড়তে হয় না। টেকনিক্যালি পড়তে হবে, স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। জাস্ট আপনার জন্যই বলছি, যেহেতু আপনার কন্ডিশনটা আপনি আমাকে বললেন, ডেফিনেটলি আপনার জন্য স্লাইড পড়লেই চলবে। আচ্ছা, রুশ বিপ্লব। রুশ বিপ্লব কেন হয়েছিল, কি কারণে হয়েছিল একটু দেখি। রাশিয়াতে আগে জাররা শাসন করত, যার নামে একজন পদবী, মানে এটা একটা পদবী আর কি, ঠিক আছে? তো যার শাসনের অবসানের জন্য এই বিপ্লবটা হয়, অর্থাৎ যুগে যুগে যত বিপ্লব হয়েছে সবকিছুই কোনো না কোনো একটা চাহিদা, দাবি, এগুলোর পরিপ্রেক্ষিতে হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে যার শাসন অবসান ঘটিয়ে পরবর্তীতে আপনার
সোভিয়েত ইউনিয়নের উদ্ভব ঘটে। তো এই বিপ্লবটা গঠিত হয়েছিল বা সংগঠিত হয়েছিল লেনিনের নামে, এই জন্য লেনিনের নামটা সবসময় রাশিয়া খুব ভালোভাবে স্মরণ করে। ঠিক আছে, এই বিপ্লবের আরেকটা নাম ছিল হচ্ছে অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব, মনে রাখবেন। এবং তৎকালীন যার ছিল হচ্ছে দ্বিতীয় নিকোলাস। মাত্র 10 দিন, এর মধ্যেই কাহিনী শেষ, আর কিছু লাগবে না। গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা আমি বলে ফেলছি। গ্লাসনস্ট যে খোলাখুলি মতামত, আর পেরেস্ট্রোইকা হচ্ছে রাজনৈতিক সংস্কার কর্মসূচি। এটার মাধ্যমে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এক নজরে চোখ বুলাবেন। রাশিয়ার কিছু সামরিক ঘাঁটি আছে, কোথায় কোথায় আছে, আর্মেনিয়া, বেলারুশ, না পড়লেও চলবে। এখানে কয়েকটা আমি দাগাই দিয়ে এগুলোই পড়বেন। এই একটা, দুইটা, এটা তো বাংলাদেশের সাথেই রিলেটেড, পড়ে ফেলেন। রাশিয়ায় প্রথম মহাশূন্যে নভোচারী পাঠিয়েছিল ক্রেমলিন, সরকারি বাসভবনের নাম, মনে রাখবেন এটা, হোয়াইট হাউসের মতো করে। এরপরে রাশিয়ার বার্তা সংস্থা, এটা পড়তে হবে। পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা আমরা গ্রহণ করি, এটা স্ট্যালিন গ্রহণ করেছিলেন। ওকে, মানে উন্নয়নের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা বা 5th ইয়ার প্ল্যান, এটা প্রথম রাশিয়া নিয়ে এসেছিল। ওকে, এইটুকুই পড়েন, আর কিছু লাগবে না। ওকে, ইউক্রেন একটু দেখি। ইউক্রেন হচ্ছে রুটির ঝুড়ি, এই ইনফরমেশন যা স্লাইডে আছে তাই, আর কিচ্ছু আমি আপনাকে বলবো না, আর কোনো কিছু দরকার নাই। রাশিয়া ইউক্রেন ক্রাইসিস কিভাবে হয়েছিল আমরা শুধুমাত্র ওই অংশটুকু জানবো। রাশিয়া ইউক্রেন ক্রাইসিসটা মেইনলি হয়েছিল 2014 সালে, আমি আবারও বলছি 2014 সালে। একটা গণভোটের মাধ্যমে ক্রিমিয়া রাশিয়াতে অংশগ্রহণ করে বা যোগদান করে। ক্রিমিয়া অংশটা কিন্তু ইউক্রেনের, বাট সেটা রাশিয়ায় গিয়ে তারা বলে যে আমরা তোমাদের সাথে যুক্ত হতে চাই। তো পরবর্তীতে রাশিয়া সুন্দর করে ক্রিমিয়া তখন দখলও করে নেয়। মানে শিয়ালের কাছে মুরগি যেয়ে যদি বলে, যে মুরগি এসে বলে শিয়াল আমি চলে এসেছি টেকমি, তখন তো শিয়াল বসে থাকবে না ডেফিনেটলি। সো ক্রিমিয়া একটা গণভোট আয়োজন করেছিল, সেই গণভোটের মাধ্যমে ক্রিমিয়াটা রাশিয়ার সাথে একীভূত হয়। এবং এই দখলটা কিন্তু আবার খুব স্মুথ হয় নাই, হালকা পাতলা কিছু গ্যাঞ্জাম হয়েছিল, বাট ইউক্রেন কোনোভাবেই রাশিয়ার সাথে পারেনি। পরবর্তীতে রাশিয়া তাদের এরকম আরেকটা ইস্যু ক্রিয়েট করে, এবং এরকম একটা ইস্যু ক্রিয়েট করে আরো 2টা স্টেট বা প্রদেশকে বলে যে এরা আমাদের সাথে যোগদান করতে চায়। ডেফিনেটলি লুহানস্ক এবং দোনেস্ক এই 2টা অঞ্চল কিন্তু তাদের দেশে রেফারেন্ডাম বা গণভোটের আয়োজন করেছিল, এবং সেখানে জনগণ চেয়েছিল আপনার রাশিয়ার সাথে যুক্ত হতে, কারণ জনগণের দাবি ছিল তাদের সাথে অবশ্যই অনাচার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে দমন করা হচ্ছে। সো ইউনাইটেড নেশনের যে চার্টার আছে, ইউএন চার্টারের নীতি হচ্ছে কোনো দেশ অন্য কোনো দেশের উপর বহিঃশক্তি হিসেবে আক্রমণ করতে পারবে না। বাট আবার ইন্টারন্যাশনাল ল এর আন্ডারে কিন্তু এই কথাও বলা আছে যে কোনো জায়গায় যদি মানবাধিকার বিরোধী কোনো আইন বা মানবাধিকারের বিরোধিতা বা মানবাধিকার লঙ্ঘন করা হয়, সেখানে মানবাধিকার দমন বা মানবাধিকার লঙ্ঘনটা দমন করার জন্য পদক্ষেপ নেওয়া যাবে। সো এরকম 2টা কনফ্লিক্টিভ আসলে ফান্ডামেন্টালস এর পরিপ্রেক্ষিতে ইউক্রেন রাশিয়ার মধ্যে এই যেটা ক্রাইসিস বলবো, আমি যুদ্ধ বলবো না, কারণ কেউই কিন্তু এটাকে যুদ্ধ বলে ঘোষণা করেনি, সংকট বলতে হবে। এই সংকটটা সূত্রপাত হয়। সো রাশিয়ার দাবি ছিল আমরা মানবাধিকার দমনে বা মানবাধিকারের লঙ্ঘনটা দমনে সহায়তা করেছি বা করছি। আর অন্যদিকে ইউক্রেনের তাদের লজিকটা হচ্ছে যে রাশিয়া আমাদের বহিঃশক্তি হিসেবে আমাদের সার্বভৌমত্বের উপর অ্যাটাক করেছে। সো ডেফিনেটলি এটার এখন কোনো সলিউশন হয়নি, চলতেছে। পড়াশোনা করবেন এগুলোর বিষয়ে, চোখ কান খোলা রাখবেন। অরেঞ্জ রেভলিউশন হয়েছিল রাশিয়াতে 2004 সালে নির্বাচনে রুশ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি কি করেছিলেন, কারচুপি অনিয়ম করেছিলেন। তো ওইটার প্রতিবাদে একটা গণ আন্দোলন হয়েছিল, ওটাকে অরেঞ্জ রেভলিউশন বলা হয়। জাস্ট এটুকু মনে রাখবেন। আচ্ছা, এরপর কিছু কমন ইনফরমেশন। টার্মেনিয়া থেকে শুরু করে পূর্ব ইউরোপের আরো কয়েকটা দেশ যে আছে তাদের কিছু কমন ইনফরমেশন, যেমন হোয়াইট রাশিয়া বলা হয় বেলারুশকে, এটা পড়বেন। চেকোস্লোভাকিয়া আগে কিন্তু একটা দেশ ছিল, তারা ওয়ার্ল্ড কাপও খেলতো, মানে বিশ্বকাপ ফুটবল। পরবর্তীতে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া নামে 2টা স্বাধীন রাষ্ট্র বিভক্ত হয়। মদের জন্মস্থান পড়তে পারেন ভাই, ওয়াইনের কথা তো আমরা সবাই জানি, এটা জর্জিয়া হচ্ছে মদের জন্মস্থান। আর আর দরকার নাই, গোলাপ বিপ্লবটা দেখতে পারেন চাইলে। এই এইটুকুই, ঠিক আছে। আমি তাহলে এখন একটা পোল কোশ্চেন লঞ্চ করি, পোল কোশ্চেন লঞ্চ করে একটা ব্রেক দিয়ে দিই, আপনারা পোল কোশ্চেনটা লঞ্চ অ্যান্সার করতে থাকেন। 3-4 মিনিট ব্রেকতেই তারপরে এসে আপনাদের সাথে বাকি অংশটি নিয়ে কথা হবে। ওকে, থ্যাংক ইউ।
ওয়েলকাম ব্যাক। আমরা বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের ক্লাসে। একটা পোল কোশ্চেন লঞ্চ করে গিয়েছিলাম এবং 74% কারেক্ট অ্যান্সার দিয়েছেন। এটা একটু আগে ছিল, তারপর আপনারা 26% ভুল দিয়েছেন। শিখে রাখেন ভাই, এটা 24 ফেব্রুয়ারি স্লাইডেই ছিল। আচ্ছা, আমরা একটু দ্রুত গো থ্রু করি এবার। এবার হচ্ছে আপনার উত্তর ইউরোপের কিছু দেশগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলে যেগুলাকে, মার্ক করা আছে কোন কোনটা স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা নর্ডিক দেশ। আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক। এই 5টা নাম ডেফিনেটলি আপনাকে মুখস্থ রাখতে হবে, আমি লিখে দিচ্ছি। আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আর হচ্ছে নরওয়ে। এই 5টা কান্ট্রি, এরা কিন্তু একদম উত্তরের দিকে, খুবই উত্তরে, নরওয়েজিয়ান সাগরের পাশে। অর্থাৎ সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং ডেনমার্ক, 5টা মাস্ট মনে রাখবেন। আচ্ছা, এরপরে আসি কি, এরপরে হচ্ছে আপনার উত্তর ইউরোপের এবার দেশ। উত্তর ইউরোপের বাকি যে দেশগুলো আছে সেই দেশগুলো এখানে দেখতে পাচ্ছেন, যেমন এস্তোনিয়া আছে, লাটভিয়া, লিথুয়ানিয়া, এই টাইপের কয়েকটা দেশ আছে যারা উত্তর ইউরোপের মধ্যে পড়ে। বাট সেগুলো সম্পর্কে এত দরকার নাই, আপনি উত্তর ইউরোপের জাস্ট কিছু ইনফরমেশন এখান থেকে নিয়ে নেন। এটার মধ্যে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের ব্যাপারটাও আছে, এটা ডেনমার্কের আন্ডারে, এটা একটু মনে রাখবেন। গ্রিনল্যান্ডে কারা বসবাস করে? এস্কিমোরা বসবাস করে। আগুনের দ্বীপ বলা হয় হচ্ছে আইসল্যান্ডকে, আইসল্যান্ড খুবই সুন্দর। আচ্ছা, ফিনল্যান্ডের স্থানীয়দের নাম সুমো, চাইলে পড়তে পারেন, না পড়লেও চলবে। আয়ারল্যান্ডকে এমারেল্ড আইল বলা হয়, এমারেল্ড পাওয়া যায় প্রচুর পরিমাণে। সুইডেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছে, ঠিক আছে। আর ফিনল্যান্ড যোগদান করতে পেরেছে এই বছরে, কিন্তু সুইডেন এখনো আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়েটিং লিস্টে আছে আর কি। ওকে, আচ্ছা, এরপর আসি মধ্য ইউরোপ। মধ্য ইউরোপের অনেকগুলো দেশ আছে, আমি প্রথমেই মধ্য ইউরোপ ভাগ করে দিয়েছিলাম। জার্মানি, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া, এই টাইপের কয়েকটা দেশ আছে। এই দেশগুলো সম্পর্কে একটু আপনারা হালকা পাতলা জানবো, বাট এর মধ্যে যারা একটু ফেমাস, সেরকম একটা ফেমাস দেশের নাম জানবো, সেটা হচ্ছে জার্মানি। জার্মানি নিয়ে আপনাকে একটু পড়তে হবে, কারণ জার্মানি এমন একটা দেশ যার নাম প্রথমেই চলে আসে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূত্রপাতের মূল নায়ক হিসেবে, জার্মানির হিটলারের নামটা চলে আসে। বাট জার্মানিকে আপনি যাই বলেন না কেন, ইউরোপের প্রধান অর্থনীতি বা সব থেকে উন্নত দেশের হিসেবে জার্মানি কিন্তু 1 নম্বরে আছে, প্রচুর পরিমাণে উন্নত জার্মানি ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোর মধ্যে। তো 1815 সালে হচ্ছে জার্মান রাজ্যগুলো একটা কনফেডারেশন গঠন করে। একটু ইতিহাস জানবেন, হিটলার 1933 সালে চ্যান্সেলর নির্বাচিত হয়ে জার্মানির তৃতীয় কনফেডারেশন ঘোষণা করেন এবং ভার্সাই চুক্তির শর্তসমূহ ভঙ্গ করা শুরু করেন। হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ ভার্সাই চুক্তি? ভার্সাই চুক্তি হচ্ছে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের জার্মানির উপরে চাপিয়ে দেওয়া একটা চুক্তি, যেটা আপনার ইংল্যান্ড বা যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তারা মিলে করেছিল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি অনেক দায়ভার জার্মানিকে নিতে বাধ্য করা হয়েছিল, কাইন্ড অফ জার্মানিকে একদম কোণঠাসা করে দেওয়ার জন্য এই ভার্সাই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। জার্মানি ওয়াজ কি বলবো এটাকে, মানে একদমই অসহায় টাইপের ছিল, কিছু করতে পারে নাই। তখন সাইন করার পরে ওই যে জার্মানিদের মধ্যে একটা ন্যাশনালিজম, বা এটাকে আমি আসলে উগ্র জাতীয়তাবাদ বলবো, নর্মাল জাতীয়তাবাদ না, সেই জাতীয়তাবাদের শক্তিতে বলিয়ান হয়ে পরবর্তীতে 1933 সালে হচ্ছে তারা এই ভার্সাই চুক্তি ভঙ্গ করে, এবং এই ইন দ্য মিন টাইম তারা নিজেদের মধ্যে বেশ কিছু উন্নয়ন সংগঠন করে। পরবর্তীতে 6 বছর পর 1939 সালে জার্মানি শুরু করে কি, আমরা পার্শ্ববর্তী দেশগুলো দখল করা শুরু করব। পোল্যান্ডের দানজিক বন্দর আক্রমণের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা শুরু করে দিয়েছিল, এবং ধীরে ধীরে পোল্যান্ড দখল করে তারা রাশিয়ার দিকে চলে যায়। এইদিকে জার্মানি থেকে শুরু করে তারা এই দক্ষিণ দিকে গিয়ে ইটালির দিকে অগ্রসর হয়, ইটালিকেও দখল করে নেয়। অর্থাৎ পুরোপুরি মানে কলোনিয়ালিজমের একটা উগ্র জাতীয়তাবাদের চিন্তা বা সাম্রাজ্যবাদের সূত্রপাত ঘটায়, কিন্তু পারে না শেষ পর্যন্ত। কি হয়েছিল আপনারাই জানেন, পরাজিত হয়ে 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে বোম ব্লাস্টের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। সো দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম আসলে জার্মানির নামটা আসবে, এবং তার সাথে সাথে চলে আসবে অ্যাডলফ হিটলারের নাম। হিটলারের একটা গোপন পুলিশ বাহিনী ছিল, গেস্টাপো। তার বিখ্যাত উক্তি, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। কেউ যদি আমাকে বলেন ভাই এটা কি আপনার পার্সোনাল ওপিনিয়ন, আমি বলবো না ভাইয়া, এটা কোনোভাবেই হতে পারে না, খুবই উগ্র চিন্তা ভাবনা, এটা করা যাবে না।
বার্লিন প্রাচীর জার্মানিকে ভাগ করার জন্য একটা প্রাচীর করা হয়, বার্লিন প্রাচীর বলা হয় যেটাকে। 1961 সালে দুই জার্মানিকে বিভক্তকারী দেয়াল নির্মাণ করা হয়, পরবর্তীতে 28 বছর পর সেটা আবার ভেঙেও ফেলা হয়। তো সব থেকে অবাক করার বিষয় হচ্ছে 1990 সালের 3 অক্টোবর মাঝরাতে দুই জার্মানি পুনরায় একীভূত হওয়ার আগ পর্যন্ত জার্মানি কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল 1974 সালে। কিন্তু সেই জার্মানিটা ওয়ার্ল্ড কাপটা জিতেছিল ওয়েস্ট জার্মানি। তো আপনারা যারা ব্রাজিল আর্জেন্টিনার কাপ নিয়ে মানে ঝামেলা করেন আর কি, ঝগড়াঝাটি করেন, বিবাদ করেন যে পেলে বিশ্বকাপ জিতে নাই, 3টে উই কাপ জিতছে, তাদের জন্য বলবো তাদের কিন্তু জার্মানিও কিন্তু কাপ জিতে নাই, জার্মানির কিন্তু ওয়েস্ট জার্মানি কাপ জিতছে, ইস্ট জার্মানি তো জিতে নাই। তো টোটাল জার্মানি তো জেতা হলো না। সেই ধরনের কিছু ফানি লজিক দেখি, হোয়াট এভার। তো এটা একটু মনে রাখবেন যে জার্মানি 28 বছর কিন্তু বিভক্ত ছিল দুইটা পার্টে। জার্মানি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম জার্মানিতে। ইহুদিদের উপর অত্যাচারের জন্য তিনি পরবর্তীতে ইউএসএ তে গিয়ে আশ্রয় নেন এবং সেখানে অটো হান যে ফিশন বিক্রিয়া আবিষ্কার করেছিলেন, সে অটো হান এবং ওপেনহেইমারের সাথে মিলিত হয়ে তিনি পারমাণবিক বোমার জন্য কিন্তু ফর্মুলা তৈরিতে সহায়তা করেছিলেন। সো কাইন্ড অফ এটা কিন্তু আপনার আইনস্টাইনের সাথেও কিন্তু আপনার এই নাগাসাকিতে বম ব্লাস্টের কাহিনী জড়িত। যাই হোক, জার্মানি স্থানীয় ভাষায় পরিচিত হচ্ছে ডয়েচল্যান্ড নামে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিখ্যাত বইমেলার জন্য। জার্মানির একটা সুন্দর ফুটবল মিউজিয়াম আছে। আপনারা জানেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ফুটবল নিয়ে খুবই মানে আগ্রহী। তো জার্মানির ফুটবল মিউজিয়ামটা হচ্ছে ডর্টমুন্ডে, যেটা হচ্ছে ডয়েচ ফুটবল মিউজিয়াম এইভাবে উচ্চারণ করে তারা। তো ওইটাতে দেখেছি, আমি গিয়েছিলাম গত মাসেই, আমার একটা ট্রেনিং এর পারপাসে গিয়েছিলাম, ইউরোপের কয়েকটা দেশ দেখা হয়েছে সেখানে। তো ডটমুন্ড মিউজিয়ামটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট, অর্থাৎ তাদের 4টা ওয়ার্ল্ড কাপের যে হিস্টোরি আছে সবকিছু ওখানে আছে। প্রায় 4 তলা 5 তলা একটা উঁচু বিল্ডিং এর মতো, ভবনের মতো বিশাল। তার মধ্যে প্রতিটা ফ্লোরেই হচ্ছে বিভিন্ন এলিমেন্ট সাজানো আছে। এটা দিয়ে যেমন ব্রাজিলকে 7 আপ খাওয়ানোর সেই ফুটবলটাও তারা রেখে দিয়েছে, একদম তারিখ উল্লেখ সহ। আমার কাছে ছবিও আছে, তুলে নিয়ে আসছি। আবার ফাইনালে মারিও গোর্জের সেই ভলি করা গোলের যে বুট দিয়ে মারিও গোর্জে গোল করে আর্জেন্টাইন সাপোর্টারদের মন ভেঙেছিলেন, সেই বুটটাও কিন্তু ওখানে আছে। তো সবকিছুই রাখা আছে, ডেফিনেটলি ওর্থ অফ ভিজিট। আচ্ছা, আর কি আছে দেখি, এবার আরো কয়েকটা কান্ট্রি পড়ি। অস্ট্রিয়ার কথা পড়ি একটু আমরা, মধ্য ইউরোপের আর একটা কান্ট্রি। প্রথম পোস্ট কার্ড চালু হয়েছিল অস্ট্রিয়াতে। ইউরোপের প্রবেশদ্বার, এটা ইম্পর্টেন্ট, মার্ক করে দিলাম অস্ট্রিয়ার ভিয়েনাকে। সুইজারল্যান্ড ইউরোপের হয়েও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না। এই জন্য ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিভুক্ত দেশগুলোতে ইউরো মুদ্রা চললেও বা ইউরো কারেন্সি চললেও সুইজারল্যান্ডে গিয়ে আপনার ইউরো চলবে না, সেখানে ফ্রাঙ্ক ইউজ করতে হয়। সুইজারল্যান্ডে অনেক সদর দপ্তর আছে, WHO, WMO, উইপো, আনটাচ, ILO। আপনারা যদি বলেন ভাই এগুলো সম্পর্কে একটু বলেন না, আমি বলবো না ভাই, ওই যে প্রথম ক্লাসে সিলেবাস পড়িয়েছি না সংগঠনের সময় এগুলো সব পড়ানো হবে, টেনশনের কোনো কারণ নাই। ওকে ওকে, এই হচ্ছে মধ্য ইউরোপ। আমরা চলে যাই হচ্ছে একটু দক্ষিণ ইউরোপ। দক্ষিণ ইউরোপের দেশগুলো একটু গাঢ় সবুজ কালি দিয়ে মার্ক করা আছে, দেখেন। সার্বিয়া, ক্রোয়েশিয়া থেকে শুরু করে মেসিডোনিয়া, আলবেনিয়া, গ্রিস এবং ইটালি, তার সাথে ভ্যাটিকান সিটি। তো এখান থেকে একটু জিনিসপত্র দেখি, ইটালির কথাবার্তা পড়ি। ইটালির ইতিহাস। সান মেরিনো এবং ভ্যাটিকান সিটি নামে দুইটা স্বাধীন রাষ্ট্র ইটালির মধ্যে অবস্থিত। ইটালিতে প্রথম অপেরা চালু হয়েছিল, আপনারা অপেরার নাম জানেন। ইটালিতে রেনেসা নামে একটা বিপ্লব শুরু হয় 14 শতাব্দীতে। রেনেসার মানে হচ্ছে নবজীবন, মানে পুনর্জাগরণ। ইটালির কিছু বিখ্যাত ব্যক্তির নাম মনে রাখবেন। মাইকেল অ্যাঞ্জেলো চিত্রশিল্পী, এটা মাস্ট। তার বিখ্যাত ভাস্কর্য হচ্ছে আপনার ক্রিয়েশন অফ অ্যাডাম, মোজেস অ্যান্ড ডেভিড, অর্থাৎ ব্যক্তির নাম দেখেন, অ্যাডাম, মোজেস, ডেভিড, নামে নামে মনে রাখবেন, ঠিক আছে? লিখে দিলাম। লিওনার্দো দা ভিঞ্চির নাম তো মনে রাখতেই হবে মোনালিসার জন্য। এছাড়া তার আরেকটা চিত্রকর্ম হচ্ছে লাস্ট সাপার, দুইটাই দেখা হয়েছে। আর লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে এরোপ্লেনের একটা মডেল তৈরি করেছিলেন, উড়োজাহাজের মডেল সর্বপ্রথম তৈরি করেছেন, এটা একটু মনে রাখবেন। বাইজেন্টাইন সাম্রাজ্য। বাইজেন্টাইন সাম্রাজ্য হচ্ছে আপনার পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য, এবং বাইজেন্টাইনের নিচে ছিল কনস্টান্টিপল বা আপনার তুরস্কের ইস্তানবুল। জুলিয়াস সিজারের নামটা বলতে ভুলে গেছি ভাই, এটা একটু পড়েন। এখন সবই তো ভাই দেখা লাগে, কারণ কোনটা আসবে আমি তো বলতে পারছি না। আই অ্যাম গেটিং টায়ার্ড অফ রিসাইটিং এভরিথিং, কারণ প্রত্যেকটা জিনিস বলতে হচ্ছে, কারণ কিছু করার নাই, আপনাকে এখানে প্রচুর ইনফরমেশন। ঠিক আছে, এখানেই অনেকে ঘাবড়ায় যায়। তো আমি আপনাদেরকে একটু দাঁড়ান, একটু পজ দেই, একটু মোটিভেশন দিই আবার 2-3 মিনিট, তাহলে আপনারা আবার উৎসাহ পাবেন। মোটিভেশনটা এইভাবে দিব যে ঘাবড়ে গেলে চলবে না। এই অংশটাতে আপনি যদি এরকম করেন যে আমি এই 2টা ক্লাসে কিচ্ছু পড়বো না, আমাকে আর ফাঁকিবাজ বলেন না ভাই। আপনি যদি কেউ মনে করেন যে আমি এই 2টা ক্লাসে কিচ্ছু পড়বো না, জাস্ট এই PDF 2টা একটু চোখ বুলায় যাব, এখান থেকে কমন পড়লে পড়বে, না পড়লে না পড়বে, আমি আপনাকে বলবো ভাইয়া মোর দ্যান এনাফ, আর কিচ্ছু লাগবে না। একটা ছোট্ট টেকনিক বলে দিলাম,
জাস্ট পিডিএফ দুইটা পড়েন যদি এত পড়তে কষ্ট হয় আমাদের প্রিপারেশন বুক বা গাইড বইতে এত পড়াশোনা দেখে। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনাদের জন্য ভালো মোটিভেশন। আই থিঙ্ক এর বেশি মোটিভেশন আর দেওয়া পসিবল না। আর এরপরে যদি কারো এগুলো পড়তেও কষ্ট হয় ভাই, তাহলে আমি বলবো ভাই প্লিজ বিসিএস আপনার জন্য না। কারণ সরি টু সে, বাট শুনতে অড লাগতে পারে, বিসিএস হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার প্রচুর ধৈর্য, প্রচুর অধ্যবসায় এবং প্রচুর পরিশ্রম প্রয়োজন। এগুলা না করলে আসলে কেউ আসতে পারে নাই। বিলিভ মি ভাই, আমি হয়তো এতগুলো আপনার হয়তো ইনফরমেশন মুখস্থ করি নাই বা হয়তো মনে রাখতে পারি নাই, বাট চেষ্টা করেছিলাম যতগুলো মনে রাখা যায়। ঠিক আছে, সুখী আপু, আপনার প্রশ্ন কেন দেখবো না, আমি তো দেখেছি। আমি একটা টপিকে কথা বলছি তো তাই আপনারটা অ্যান্সার করি নাই। প্রবেশদ্বার এবং দ্বার ভিন্ন কিনা? আমার জানা মতে ভাই হচ্ছে প্রবেশদ্বার এবং দ্বার হচ্ছে, মানে প্রবেশদ্বারটা বোঝানো হয় হচ্ছে, মনে করেন আপনি কোনো একটা আহ, প্রাসাদে প্রবেশ করবেন। তো প্রাসাদে প্রবেশের জন্য একটা প্রবেশদ্বার থাকে না, তো ওরকম মহাদেশগুলো প্রবেশের জন্য বা মহাদেশে প্রবেশের জন্য একটা স্পেশাল জায়গা থাকে। স্পেশাল জায়গা বলতে এরকম না যে এটা দিয়ে আপনাকে ঢুকতে হবে, মানে এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল একটা লোকেশন, অর্থাৎ এই দিক দিয়ে ইজিলি ঢোকা যায় বা এই দিক দিয়েই সবাই মোটামুটি ইজিলি ইউরোপে অ্যাক্সেস করতে পারবে বা এশিয়া অ্যাক্সেস করতে পারবে। এটাকেই প্রবেশদ্বার বলে। তো আর দ্বার হচ্ছে, আপনি দ্বার তো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। আপনার একটা ঘরের দরজাকেও দ্বার বলে, আবার অন্য কিছুকেও দ্বার বলে। সো এটা আলাদা আসলে কিছু বলা কষ্টকর, বা এটা মানে ডিফারেন্সিয়েট করা একটু টাফ। ঠিক আছে, আচ্ছা। তো যেটা বলছিলাম ভাইয়া, যে হয়তো আমি সবকিছু পড়ে যাই নাই, কিন্তু তারপরেও কিন্তু মানে হয়ে গেছে তো। ডেফিনেটলি এটা তাকদির, লাক বা পরিশ্রম সবকিছুর মাধ্যমেই হয়। আপনি আজকে হয়তো একটু পরিশ্রম করে কষ্ট করে পড়লেন, তো আল্লাহ আপনার এই কষ্টটা দেখলেন, দেখার পরে আপনাকে হয়তো এমন এক সুন্দর একটা প্রশ্নের সম্মুখীন করবে যেটা আপনি এর মধ্যেই হয়তো কমন পেয়ে যাবেন। ব্যাস, হয়ে গেল। যেভাবে এভাবেই কিন্তু তাকদির নির্ধারণ করা হয়। তো আপনি পরিশ্রম করেন, ডেফিনেটলি আপনার সাফল্য আসবে। ওয়েট, অনেকগুলো প্রশ্ন দেখছি ভাই, অনেকগুলো প্রশ্ন আসতেছে। একই কথা ভাইয়া, ফরেন ক্যারিয়ার কিনা আমি? জি ভাই, আমার নামটা তো জানেন, সাব্বির। আমি 38তম বিসিএস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছি। আশা করি আমাকে অনেক জায়গায় কথাবার্তা শুনবেন, এর পরেও বিজ্ঞানে শুনবেন, ম্যাথে শুনবেন বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ফুল টাইম শুনবেন। সো প্লিজ এই পরিচয় টরিচয় নিয়ে জিজ্ঞেস করেন না। আমি নর্মালি দেই না ক্লাসের শুরুতে বা শেষে, বাট দিলাম যেহেতু অনেকগুলা, মানে অনেকজন জিজ্ঞেস করেছেন। আচ্ছা, চলে যাই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দক্ষিণ ইউরোপে। আমি মার্ক করে দিই যে অংশটুকু, সেগুলোই পড়েন। ইউরোপের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে কসোভো 2008 সালে। ওকে। ভ্যাটিকান সিটির অন্য নাম হচ্ছে দ্য হলি সিটি। ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি। সার্বিয়ার পুরো নাম ছিল যুগোস্লাভিয়া। যুগোস্লাভিয়া বা ইউগোস্লাভিয়া নামে এখন কোনো দেশ নাই, তার নাম এখন সার্বিয়া। মন্টিনিগ্রো হচ্ছে সার্বিয়া অ্যান্ড মন্টিনিগ্রো থেকে ভাগ হয়ে দুইটা আলাদা রাষ্ট্র গঠিত হয়েছে, একটা সার্বিয়া, একটা মন্টিনিগ্রো। এটা 193তম স্বাধীন দেশ। হ্যাঁ সাজ্জাদ ভাই, আমার ব্যাকগ্রাউন্ড বুয়েট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ডেটন চুক্তিটা অবশ্যই মাস্ট পড়বেন, লাস্টে বললাম, তারপরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1995 সালে বসনিয়া চেচনিয়া যুদ্ধ নিরসনের জন্য ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই হচ্ছে মোটামুটি ভাই ইউরোপের ব্যাপার স্যাপার। অনেক কথা বলছি, প্রতিটা লাইন পড়ায় পড়ায় গেছি, এখন খালি মার্ক করে যাব, বাকিগুলো আপনাদেরকে পড়ে নিতে হবে। এই প্রশ্নের একটা অ্যান্সার দেন তো দেখি, কেউ পারেন কিনা? চ্যাট বক্স অ্যান্সার দেন। আচ্ছা, বিভিন্ন রকম অ্যান্সার পাচ্ছি, বাট আপনারা অনেকেই জানেন দেখতে পাচ্ছি। গুড, ভেরি গুড। এটা হচ্ছে নাৎসিবাদের বাইবেল, মেইন কাম্ফকে বলা হয় নাৎসিবাদের বাইবেল। ঠিক আছে, আর যারা যারা জানতেন না একটু দেখে রাখেন। ওকে, যেটা বলছিলাম, এখন আমি একটু গো থ্রু করে যাব ফার্স্ট। আমি মার্ক করে দিব কোন কোন অংশগুলো আপনারা পড়বেন। আমাদের আর দুইটা মহাদেশ বাকি আছে, উত্তর আমেরিকা এবং এরপর হচ্ছে ওশেনিয়া। তো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, এগুলো নিয়ে একটু মার্ক করে দিচ্ছি। উত্তর আমেরিকাতে মেইন যেটা পড়বেন হচ্ছে আপনি, উত্তর আমেরিকাতে একটা ভালো দেশ আছে ভাই, ইউএসএ। সব তো ওরাই করে। মেক্সিকো কানাডা থাকলেও এগুলো নিয়ে এত বেশি কথাবার্তা হয় না। সো আমি একটু মার্ক করে যাচ্ছি কোনগুলো জিনিস দেখবেন। রাইট শিমুল ভাই, আপনি বুঝতে পারছেন, প্রত্যেকটা লাইন বলে যাওয়া কঠিন, খুবই কঠিন। আমি দাগিয়ে দিচ্ছি। ইউরোপের আবিষ্কার, সরি ইউএস এর বা উত্তর আমেরিকার আবিষ্কার তো অবশ্যই জানবেন। কতগুলো স্বাধীন দেশ আছে? আয়তনে হচ্ছে বৃহত্তম দেশ হচ্ছে কানাডা।
জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সেন্ট কিটস অ্যান্ড নেভিস হচ্ছে ক্ষুদ্রতম। ওই যে আপনার ক্যারিবিয়ান অঞ্চলে যে ছোট ছোট দেশগুলো আছে তার মধ্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস নামে একটা দেশ আছে। বেশি ঘনবসতি হচ্ছে মেক্সিকোতে, কম ঘনবসতি কানাডা। ভাই কানাডা এত ঠান্ডা, ওইখানে মানুষজন থাকতে চায় না ভাই। ঠিক আছে। আচ্ছা, দীর্ঘতম নদী হচ্ছে মিসিসিপি। নায়াগ্রা জলপ্রপাতের নাম জানেন। উষ্ণতম হচ্ছেন ডেথ ভ্যালি। এই ডেথ ভ্যালি হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা রাস্তা, যেটা 200 কিলোমিটারের মতো প্রায় লম্বা একটা রাস্তা, যেখানে হচ্ছে আপনার কোনো বাঁক নাই, স্ট্রেইট লাইন। এটাকে বলা হয় ডেথ ভ্যালি। আশেপাশে কিচ্ছু থাকে না। চাইলে গুগল করতে পারেন বা ইউটিউবে দেখতে পারেন, ডেথ ভ্যালি নিয়ে অনেক ভিডিও আছে। জাস্ট জানার জন্য বললাম আর কি, কেউ যদি আগ্রহী হন। আচ্ছা, কলম্বাস আমেরিকা কত সালে আবিষ্কার করেছে? 1492, এটা জানবেন। প্রথম প্রেসিডেন্ট কে ছিল? জর্জ ওয়াশিংটন। কত সালে স্বাধীন হয়? প্রথম ভার্সাই চুক্তি হয়েছিল কত সালে? এই কয়টা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে রাখবেন। যুক্তরাজ্যের অঙ্গরাজ্য মুখস্থ রাখার দরকার নাই, বাট কতটা অঙ্গরাজ্য আছে সেটা মনে রাখবেন। 50টা অঙ্গরাজ্য আছে যুক্তরাষ্ট্রে, 50 স্টেটস। লাস্টেরটা হচ্ছে হাওয়াই, ওকে, যার রাজধানীর নাম হচ্ছে হনুলুলু। এটা হচ্ছে মোটামুটি প্যাসিফিকে অবস্থিত। আর কোনটা বৃহৎ কোনটা ছোট এটা তো একটু জানতে হবে। আয়তনে বৃহত্তম হচ্ছে আলাস্কা, যেটা 1867 সালে রাশিয়া তাদের কিছু দেনা পাওনা পরিশোধের জন্য যুক্তরাষ্ট্রের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়। আলাস্কার যে আয়তন, সেই আয়তন হিসাব করলে পার বর্গ কিলোমিটার এরিয়া তারা মাত্র আহ কত সেন্টে যেন বিক্রি করে দিয়েছে, মানে $1 না, এরকম সেন্টে তারা বিক্রি করে দিয়েছিল। ঠিক আছে। তো প্রচুর লস করছে। এবং আলাস্কা হচ্ছে এমন একটা জায়গা যে আলাস্কার ভিতরে এমন একটা বড় আপনার অভয়ারণ্য আছে, মানে সাফারি বা ইকো ট্যুরিজম টাইপের জায়গা, যেটা বাংলাদেশের থেকেও বড়। ঠিক আছে। আলাস্কা নিয়ে অনেক ভিডিও আছে ভাই, একটু দেখেন। মানে সব ইনফরমেশন দেওয়া পসিবল না বা বলাও পসিবল না। ঋতু বলেছেন এগুলো মনে রাখার কোনো শর্টকাট আছে কিনা? ভাইয়া শর্টকাট থাকলে তো আমি আপনাকে শর্টকাট গুলোই বলতাম যে ভাই এমনি এমনি শর্টকাট মনে রাখবেন। একটা ইনফরমেশন একজন ব্যক্তি কিভাবে মনে রাখতে পারে এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়। আমি এক ভাই মনে রাখবো, কালাম নামে একজন অন্য ভাই মনে রাখবে, আবুল নামের আরেকজন আরেক ভাই মনে রাখবে, রহিমা নামে একজন আরেক ভাই মনে রাখবে, হোয়াট এভার। সো প্রত্যেকের একটা নিজস্বতা আছে, আপনি আপনার মতো করে মনে রাখার চেষ্টা করেন। এখানে অনেকেই বলে যে জিকে নিনজা টেকনিক, মাত্র 200 পৃষ্ঠা পড়লে আর কিছু পড়া লাগবে না। আমি বলবো সব বোগাস ভাইয়া, এই বোগাস কথাবার্তা শুই না, নষ্ট করবেন না। আপনি যতটুকু মনে রাখতে পারবেন ততটুকু মনে রাখতে পারলেই চলবে, সব লাগে না। ঠিক আছে। আচ্ছা, জনসংখ্যায় বৃহত্তম কে? জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে ক্যালিফোর্নিয়া, বাট আয়তনে বৃহত্তম আলাস্কা। এইটুকুই আর কি। রাজনীতি, রাজনীতি ডিটেলসের দরকার নাই ভাই। রাজনীতি হচ্ছে আপনার প্রেসিডেন্ট শাসিত, আমরা জানি সবাই। আইনসভার নাম কংগ্রেস, দ্বিকক্ষ বিশিষ্ট, একটা সিনেট, একটা হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। এই পর্যন্ত মনে রাখবেন। বাট চাইলে পরে রাখতে পারেন যে প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে 2 জন করে 100 জন সিনেটর নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে না হয়ে 100 জন সিনেটর, 435 জন ওই যে হাউস অব দ্য রিপ্রেজেন্টেটিভের রিপ্রেজেন্টেটিভ, এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া 3 জন সদস্য, এদের মাধ্যমে ইলেকটোরাল কলেজের ভোটের উপর প্রেসিডেন্ট প্রার্থীর জয় পরাজয় নির্ভর করে। ঠিক আছে। তো টোটাল 200, মোট 538টা হচ্ছে আপনার এরকম ভোট থাকে। এর মধ্যে আপনাকে জিততে হলে ওই 2/3 পাওয়ার দরকার নাই, আপনি 50%-এর একটা বেশি পেলেই চলবে। তার মানে 50% হচ্ছে 269, তার সাথে 1 যোগ করলে হয় 270। ওকে। সো এই 270টা ইলেকট্রিক্যাল কলেজের ভোট পেতে হবে। আচ্ছা, তো সব থেকে ক্যালিফোর্নিয়া ইলেকট্রিক্যাল কলেজ ভোটের সংখ্যা বেশি, কারণ এখানে জনসংখ্যাও বেশি, তাই ওখানে ভোটের সংখ্যাও বেশি। সো এই স্লাইডটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, চাইলে পড়ে ফেলতে পারেন। নৌঘাটি, কোথায় কোথায় ঘাটি আছে দেখতে পারেন চাইলে, অনেকগুলো জায়গাতেই তাদের নৌঘাটি আছে। জিবুতি আছে আফ্রিকাতে, গ্রিসে আছে, সাউথ ইউরোপে, ইটালিতে আছে, জাপানে আছে, দক্ষিণ কোরিয়া থেকে 18টা দেশে দেখেন যুক্তরাষ্ট্রে নৌঘাটি আছে। মানে পুরো বিশ্ব তারা পেঁচায় রাখছে। ঠিক আছে। আব্রাহাম লিঙ্কন ব্যক্তির নাম, জাস্ট ইম্পর্টেন্ট, একবার রিডিং দিবেন এগুলা। উনি দাসদের নিয়ে কাজ করেছেন, কততম রাষ্ট্রপতি ছিলেন, তার বিখ্যাত উক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জন উইলস নামে একজন আততায়ীর হাতে তিনি নিহত হন, এটা খুবই স্যাড একটা ঘটনা। আপনারা চাইলে লিঙ্কন মুভিটা দেখতে পারেন। কেউ দেখছেন লিঙ্কন মুভিটা? 2012 সালে বেরিয়েছিল, দেখেন লিঙ্কনের ছবি দিয়েছে। এখানে একজন অ্যাক্টর অভিনয় করেছিলেন, তার নামটা আমি ভুলে গেছি ভাই। আমার খুবই পছন্দের একজন অ্যাক্টর, মানে সে যে ক্যারেক্টারটা তো পোর্ট্রে করতে যায় একদম সেই ক্যারেক্টারের মতোই হয়ে যায়, তাকে দেখলে বোঝাই যায় না যে সে আসলে অন্য একটা ব্যক্তি। এরকম আরেকটা, হ্যাঁ, ড্যানিয়েল ডে লুইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ, নামটা মনে আসতেছিল। ড্যানিয়েল একটা কি যেন একটা নাম ছিল।
এই এই ব্যক্তিরে ভাই দেখে আমি অবাক হই, কেমনে পসিবল ভাই, মানে যে ক্যারেক্টার দেওয়া হয় সেই ক্যারেক্টারে সে মিশে যায়। আরেকজন হচ্ছে আপনার ক্রিশ্চিয়ান বেল, মাই গড। মানে এই লিঙ্কন দেখার সময় আমার মনে হচ্ছিল যে আমি আসলে আব্রাহাম লিঙ্কনরই দেখতেছি, তার মতো করে হাঁটা চলা, তার মতো করে কথা, ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন, লুক এবং চেহারা, মানে যে তাকে মেকআপ দিছে তার একদম আব্রাহাম লিঙ্কনই বানাই দিছে। ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট, দেখতে পারেন লিঙ্কন মুভিটা। হ্যাঁ, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট পড়ে নিবেন ভাই, এগুলো লাল কালি দিয়ে মার্ক করা যেখানে যেখানে দিচ্ছি একটু পড়ে নিবেন। প্রত্যেকটা লাইন আর পড়াতে পারতেছি না ভাই, আমার অলরেডি গলা ব্যথা শুরু হয়ে গেছে, কারণ এই ক্লাসগুলোয় প্রত্যেকটা লাইন পড়িয়ে যেতে হয়, খুব প্যাথেটিক জায়গা। হ্যারি এস ট্রুম্যান, তিনি হচ্ছেন হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালানোর জন্য উনি হচ্ছে একটা নির্দেশনা দিয়েছিলেন, অর্ডার করেছিলেন। ওকে, ইংলিশ মুভিতে দেখেন না, প্রেসিডেন্টের অর্ডার জন্য ওয়েট করে, অর্ডার পাওয়া মাত্রই হচ্ছে মিসাইল হামলা করে, ওরকম টাইপের। আর তিনি হচ্ছে ট্রুম্যান ডক্ট্রিনের প্রবক্তা। এই ডক্ট্রিনের মাধ্যমে যুক্তরাষ্ট্র কারো সাথে সাথে পাচে থাকবে না এই নীতি থেকে বেরিয়ে আসে, বেরিয়ে এসে পুরো বিশ্ব শাসন করা শুরু করে। জন এফ কেনেডি, তিনি একজন প্রেসিডেন্ট, পুলিৎজার পুরস্কার বিজয়ী। রিচার্ড নিক্সন মুক্তিযুদ্ধের সময় ছিলেন। জিমি কার্টার নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। বারাক ওবামা, ভাই পড়ে নিয়েন একটু, এগুলো রিডিং পড়বেন, যে কয়টা ইনফরমেশন মনে রাখতে পারেন পড়বেন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য মার্ক করে দিচ্ছি কোনটা কোনটা পড়বেন। নাসাটা পড়বেন, কত সালে এস্টাবলিশ করা হয়। স্ট্যাচু অফ লিবার্টি আছে, ওই যে হাত উঁচু করে এক মহিলা দাঁড়ানো, এটা হাডসন নদীর তীরে রাখা আছে এবং এটা ফ্রান্স আপনার উপহার দিয়েছিল ইউএসএ কে। ওয়াল স্ট্রিট একটা বিখ্যাত সড়ক। শিকাগোতে শ্রমিক আন্দোলন করার মাধ্যমে সেই মে দিবস পালন করা হয়। আর গুয়ামেতে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি আছে, পড়তে পারেন। ব্যাস এইটুকু, আর লাগবে না ভাই, অনেক ইনফরমেশন। অস্ত্র রপ্তানি করে বেশি আয় করে যুক্তরাষ্ট্র, আপনি জানেন। বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে, নিউ ইয়র্ক সিটি হচ্ছে খুবই উন্নত এবং সুন্দর। টাইটানিক পরে নিয়েন ভাইয়া, প্রথম এইচ রোগীও সেখানেই পাওয়া গেছে। আর নারীরা ভোটাধিকার পায় 1920 সালে। সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রে অবস্থিত। পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহেইমারের নাম আমি একটু আগে বলেছিলাম আইনস্টাইনের সাথে পড়ানোর সময়। ইউএসএ প্রতিরক্ষা দপ্তর হচ্ছে পেন্টাগন, বলে না, পেন্টাগন থেকে একজন মুখপাত্র বলেছেন, এরকম ভাবে নিউজে বলে না তো। পেন্টাগন মানে হচ্ছে ইউএসএ প্রতিরক্ষা যে সদর দপ্তর, সেটাকেই পেন্টাগন বলা হয়। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য কানাডা সংক্রান্ত। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। কানাডায় হচ্ছে কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। ম্যাপেল লিফ বা লিলি ফুলের দেশ হচ্ছে কানাডা। কমনওয়েলথভুক্ত বৃহৎ দেশ কানাডা। আর লাগবে না। ও, বর্তমান ইনফরমেশন একটু পড়েন ভাইয়া। কানাডা ইন্ডিয়ার মধ্যে ঝামেলা চলতেছে, আমি জানি আপনারা সবাই এগুলো ফলো করতেছেন, সো আলাদা করে আমি আর বলতেছি না, ঠিক আছে। যুক্তরাষ্ট্রের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করা হচ্ছে 1920 সালে। পোল কোশ্চেনটা লঞ্চ করার কোনো দরকার নাই। এবার আসি মধ্য আমেরিকা। ম্যাপটা একটু দেখেন, মধ্য আমেরিকায় কি কি দেশ আছে। মধ্য আমেরিকাতে দেশগুলো হচ্ছে আপনার গুয়েতেমালা, যেটার সাথে মাঝে মধ্যে ফুটবল ম্যাচ হয়, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, এল সালভাদর। এই যে কোস্টারিকার নাম তো আপনারা জানেন, কোস্টারিকা প্রায় ফুটবল খেলে। পানামা খেলার জন্য আপনি পানামা জানবেন, পানামা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, ঠিক আছে। তারপরে মধ্য আমেরিকার উপরে কিন্তু কিউবা ছিল, কিউবার হাভানার কথা বলি নাই, হাভানা খুবই সুন্দর একটা জায়গা ভাই। কিউবার হাভানাতে একটা বিখ্যাত উপন্যাস রচিত হয়েছে হাভানার সি বিচকে অবলম্বন করে, ফেমাস একটা নোভেল। আর্নেস্ট হেমিংওয়ে রাইটার, বলে দিলাম ইংলিশ লিটারেচারের প্রশ্ন, বলেন। এবার তো পারা উচিত। আচ্ছা আপনারা বলেন, আর্নেস্ট হেমিংওয়ের ফেমাস উপন্যাসের নাম কি? মিনহাজ ভাই, থ্যাংক ইউ। আর কেউ? মাত্র একজন? আজিজুর ভাই বলেছেন। যাক, আপনাকেও ধন্যবাদ। বলতে থাকেন। মনি আপু, আবার টাইপ কিছু কেন, কনফিডেন্টলি বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আর দরকার নাই। না ভাই, হাভানা সং না আপু, হাভানা সং নিয়ে কিছু না, এটা একটা নোভেলের কথা বলেছি, উপন্যাস। এটা হচ্ছে দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি, ফেমাস উপন্যাস আর্নেস্ট হেমিংওয়ের। ওল্ড ম্যান এন্ড দ্য সি, এটা হচ্ছে ফেমাস, এবং এটাই হচ্ছে আপনার অনেকগুলো পুরস্কার পেয়েছে। তো এই উপন্যাস একটু পড়েন, ঠিক আছে। এত সুন্দর করে লিখেছে, মানে আপনার মাত্র কয়দিনের ঘটনা, 3 দিন আগের দিনে, মানে সব মিলে 4 দিনের ঘটনা, সব মিলে এই 4 দিনের ঘটনা নিয়ে এত সুন্দর একটা উপন্যাস লেখা যায়, মাই গড, পড়তে পারেন।
তো যেটা বলছিলাম, মধ্য আমেরিকার কথাবার্তা একটু দেখি কি কি আছে। পানামা খাল কত সালে হস্তান্তর করে পড়ে রাখবেন। প্রেরি তৃণভূমি হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চলে অবস্থিত। আহ বেলিজের পূর্ণাঞ্চল দরকার নাই, এটা মধ্য আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে নিকারাগুয়া। পানামা খাল চালু হয় কত সালে এবং কাকে কাকে সংযুক্ত করছে, ব্যাস, আর কিচ্ছু না। আচ্ছা, এবার দেখি নিচের দিকে ক্যারিবিয়ান অঞ্চলে। ক্যারিবিয়ান অঞ্চলে অনেকগুলো দেশ আছে, বাহামাস, কিউবা, মানে মধ্য আমেরিকার মধ্যেই পড়ে, কিউবাটা আগে বলে ফেলছি আর কি আমি। তারপর বাহামাসের নাম শুনেছেন আপনারা। এই জায়গাগুলোতে কিন্তু মানুষজন বেড়াতে যায়, ডোমিনিক রিপাবলিক, হাইতি, ঠিক আছে। আপনারা কি দেখছেন যে আহ মানে এই জায়গার দুই পাশে হচ্ছে আপনার, এক পাশে ক্যারিবিয়ান সাগর, এক পাশে নর্থ আটলান্টিক, এই পাশ দিয়ে চিন্তা করলে একটু পূর্ব দিকে পশ্চিম দিকে গেলে হচ্ছে আবার আপনার প্যাসিফিক। সো আটলান্টিক ক্যারিবিয়ানের সব থেকে ভালো সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে কিউবা, হাইতি, বাহামাস, ঠিক আছে। এই জায়গাগুলো হচ্ছে একদম বেস্ট। ওয়েস্ট ইন্ডিজ নামে ভাই কিছু নাই, ভাই ওয়েস্ট ইন্ডিজ বলে কিছু নাই। এই দেশগুলো মিলে সম্মিলিত হবে একটা ক্রিকেট খেলতো, তাদেরকে ওয়েস্ট ইন্ডিজ বলা হতো, যাদেরকে বর্তমানে উইন্ডিজ বলা হয়। ওই যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তারপরে হচ্ছে আপনার 2007 সালে ওয়ার্ল্ড কাপ হয়েছিল না, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আপনার ওয়েস্ট ইন্ডিজে বা ক্যারিবিয়ান অঞ্চলে। ওই জায়গাগুলোর নাম হচ্ছে সবগুলো মিলে ওয়েস্ট ইন্ডিজ নামে খেলে। আচ্ছা, তো যেটাই ছিলাম, ক্যারিবিয়ান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অ্যান্টিগা অ্যান্ড বারমুডা, পার্লস অফ অ্যান্টিলিস কিউবা নামে পরিচিত। সেন্ট লুসিয়াও একটা দেশ, এই দ্বীপটা গড়ে উঠেছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মাধ্যমে। কিউবা উপনিবেশ ছিল স্পেনের দীর্ঘ 400 বছর। দেখছেন কি কাজ করছে, নর্থ আটলান্টিক পাড়ি দিয়ে কিউবারে দখল করে রাখছে, এই হচ্ছে স্পেন। যাই হোক, এবার আমরা চলে আসি দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে অনেকগুলো দেশ আছে, আমরা জানি যে এখানে ফুটবল খুবই জনপ্রিয়, এবং আমরা সবাই দক্ষিণ আমেরিকা অ্যাটলিস্ট কতগুলো দেশের নাম জানি, কারণ আমরা যারা যারা ফুটবল ফলো করি তারা অ্যাটলিস্ট ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি, বলিভিয়া, ইকুয়েডর, কলম্বিয়া, পেরু, তাই না? এই নামগুলো তো নিশ্চয়ই আপনার আননোন না, এগুলোর নাম প্রায় জানতে হয় বা শুনতে হয় আর কি। সো এই দেশগুলোই হচ্ছে আপনার দক্ষিণ আমেরিকাতে। দক্ষিণ আমেরিকার এক নজরে দীর্ঘতম নদী, সর্বোচ্চ, হ্যান ত্যান হ্যান ত্যান, ভাই একটু পড়ে নিয়ে এগুলা, আমি আর এখানে সময় নষ্ট করছি না। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো এখান থেকে দক্ষিণ আমেরিকা নিয়ে। চির বসন্তের দেশ বলা হয় ইকুয়েডরকে। ইকুয়েডরের ওয়েদার খুবই সুন্দর, সমুদ্র বিশ্ব থেকে অনেক উপরের দিকে, খুবই সুন্দর জায়গা। পৃথিবীর সর্বদক্ষিণের নগরী হচ্ছে চিলি। খেয়াল করে দেখেন, চিলি কিন্তু লম্বা একটা জায়গার মতো। তো এই জায়গাটা হচ্ছে বলা হয় হচ্ছে পৃথিবীর প্রায় সবার দক্ষিণে এই জায়গাটা, এই যে, ঠিক আছে, এই জায়গাটা। আচ্ছা, তো এরপর আর কি আছে দেখি, কোনটা কোনটা আমাদের পড়তে হবে। এখানে খুব বেশি আমার মনে হয় না দরকার আছে। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের নামটা একটু পড়েন ভাই, এই লুলার নামটা প্রায় শুনতে হয় বিভিন্ন জায়গায়, লুলা দা সিলভা, ঠিক আছে, একটু মনে রাখেন। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। বৃহত্তম হ্রদ হচ্ছে টিকি টাকা। অতীতের বিখ্যাত ইনকা সভ্যতা পাওয়া যায় পেরুতে। পেরুতে যে ইনকা সভ্যতা পাওয়া যায়, এরকম আরেকটা সভ্যতা আছে যার নাম মায়া সভ্যতা, ঠিক আছে। তো এই মায়া সভ্যতা নিয়ে একটা সিনেমা আছে, মুভি আছে, হলিউড মুভি, ভেরি ভেরি ফেমাস, সার্ভাইভাল মুভি টাইপের, দেখছেন মেবি, অনেকেই দেখছেন। বিপুল ভাই বলেছেন আমি এত দেশের নাম কিভাবে জানি, ভাই দেশের ইনফো জানি হচ্ছে ভাই পড়তে পড়তে হয়ে গেছে, খোঁজ খবর করতে করতে হয়ে গেছে, আমার অনেক সময় দিতে হয়েছে, এটা এমনি এমনি হবে না। আপনাদেরকে পড়াতে পড়াতে অনেক কিছু শিখছি, সব সব জায়গা থেকে শিখতে হয় ভাই। না মাসুম ভাই, পাবলো এসকোবার নিয়ে পড়া লাগবে না। ইনকা সভ্যতা হচ্ছে পেরুতে, মায়া সভ্যতা হচ্ছে মধ্য আমেরিকাতে। তো মায়া সভ্যতা নিয়ে একটা মুভি আছে যেটা হচ্ছে অ্যাপোক্যালিপ্টো, দেখছেন না কেউ? এই তো জুমা বলে ফেলেছেন, অ্যাপোক্যালিপ্টো তো দেখার কথা, খুবই সুন্দর ছবি, দেখবেন, এগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন। অ্যাপোক্যালিপ্টোতে যে সভ্যতার কথা বলা হয়েছে, ওই সভ্যতা নিয়ে তখন একটু পড়াশোনা করবেন, লাগলে একটু গুগলে সার্চ দিবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, দেখবেন যে অনেক কিছু জানতে পারবেন। মানে এগুলো হচ্ছে আপনার, মানে আজকের ক্লাসটা এবং গতকালের ক্লাসটা, এই দুইটা ক্লাস হচ্ছে আপনার পুরা বিশ্ব সম্পর্কে আপনাকে একটু আইডিয়া দেওয়া। এটা তো আসলে এক দুইটা ক্লাসে 2-4 ঘন্টার মধ্যে দেওয়া পসিবল না, বা বিসিএস এর সিলেবাসেও এত বড় একটা জিনিসকে মাত্র 3 নাম্বার 2 নাম্বারের মধ্যে নিয়ে আসাটাও কিন্তু অনেক কষ্টকর। তো তারপর আমাদের এটা করতে হচ্ছে, সো আপনি যতটুকু পারেন নিজের জন্য শিখে রাখেন, ঠিক আছে। ওকে, ওশেনিয়া মহাদেশ, অনেকেই বলে অস্ট্রেলিয়া মহাদেশ, আরে ভাই অস্ট্রেলিয়া নামে কোনো মহাদেশ নাই ভাই, ওশেনিয়া নামে একটা মহাদেশ আছে, অস্ট্রেলিয়া হচ্ছে তার একটা পার্ট, ঠিক আছে। তো ওশেনিয়া মহাদেশে হচ্ছে আমরা অস্ট্রেলিয়া জানি যে অস্ট্রেলিয়ার এক মাথা থেকে আরেক মাথা ড্রাইভ করতে গেলে পুরো ইউরোপ পার হয়ে যাবে, ঠিক আছে, এত বড় দেশ অস্ট্রেলিয়াতে।
এবং অস্ট্রেলিয়ার ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে মরুভূমি আছে। আর নিউজিল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে একটা দেশ, খুব সুন্দর দেশ, যারা এখন খেলতেছে। এবং আমি একটু আগে আপনাদের গ্যাপের মধ্যে বিরতি দেওয়ার সময় দেখে আসলাম যে নিউজিল্যান্ডের রান 140 ক্রস করে গেছে এক উইকেটে। সো আই থিঙ্ক নিউজিল্যান্ড ইজ গোনা উইন টুডে। আচ্ছা, তো আমরা যাই একটু কি আছে অস্ট্রেলিয়ার, কি কি আমরা দেখবো। অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। খেয়াল করবেন অস্ট্রেলিয়া কিন্তু বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে হচ্ছে এশিয়ার দেশ হিসেবে। অস্ট্রেলিয়া ব্রিটেনের সাথে সাংবিধানিক সম্পর্ক ছিন্ন করে 1986 সালে, কিন্তু স্টিল অস্ট্রেলিয়া হচ্ছে আপনার মহারানী ভিক্টোরিয়ার, মানে আপনার যে ভিক্টোরিয়া ছিল ইংল্যান্ডের রানী, বা বর্তমান রানী এলিজাবেথের পরে যে এখন রাজা তৃতীয় চার্লস, তাদের আন্ডারেই কিন্তু আপনার অস্ট্রেলিয়া পরিচালিত হয় কমনওয়েলথের কারণে, ঠিক আছে। এটাকে ডোমিনিয়ন বলা হয়। এরপরে হচ্ছে অস্ট্রেলিয়ার আদিবাসীদের বলা হয় হচ্ছে অ্যাবরিজিন। অ্যাবরিজিন এদের একটা আলাদা নাম আছে। অ্যাবরিজিন মানে হচ্ছে অস্ট্রেলিয়া, এ ফর অস্ট্রেলিয়া, এ ফর অ্যাবরিজিন। আচ্ছা, দুই একজন আমাকে ইনফরমেশন দিয়েছেন। ডেভন কনওয়ে সেঞ্চুরি করে ফেলেছেন, এখন স্কোর 193 ফর 1। ডেফিনেটলি ইটস এ গুড নিউজ। আচ্ছা, নিউজিল্যান্ড দিয়ে দেখেন, নিউজিল্যান্ডে প্রথম নারীরা ভোটাধিকারের ক্ষমতা পান 1893 সালে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, মাথায় রাখবেন। নিউজিল্যান্ডের আদি অধিবাসীর নাম হচ্ছে মাউরি, আর অস্ট্রেলিয়া হচ্ছে অ্যাবরিজিন। ওকে। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে, নিউজিল্যান্ডদেরকে বলা হয় কিউই, কিউই পাখির নাম অনুসারে। আর অস্ট্রেলিয়াদের বলা হয় কি, অজিজ। অস্ট্রেলিয়ার জাতীয় পশুর নাম কি বলতে পারবেন? জাতীয় প্রাণী যেটা, এটা বলতে পারার কথা, খুব সুন্দর, দুই পায়ে লাফ লাফ দিয়ে চলে, পেটের মাঝে বা থলেও আছে। হ্যাঁ ভাই, ক্যাঙ্গারু। গুড। আচ্ছা, এবার আসি ওশেনিয়া মহাদেশের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে। ওশেনিয়া মহাদেশের যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদে বাকি যে অঞ্চলটা, এই বাকি তিনটা অঞ্চলটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। স্লাইডটা একটু ডিস্টার্বিং মনে হতে পারে, এত কিছু মনে রাখবো কিনা। আমি বলবো না ভাই, এত কিছু মনে রাখতে হবে না, আমি দাগিয়ে দিচ্ছি। আচ্ছা, সামোয়ানরা কোন দেশের অধিবাসী? মাসুম ভাই প্রশ্ন করছে। ভাই এই যে চলে আসছি তো, এখানেই আছে, দেখেন। ওশেনিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদ দিলে বাকি তিনটা অঞ্চল আছে। একটা হচ্ছে মাইক্রোনেশিয়া, নামটা মনে রাখবেন, একটা পলিনেশিয়া, একটা হচ্ছে মেলানেশিয়া। মাইক্রোনেশিয়ার মধ্যে হচ্ছে নিরক্ষরেখার কাছাকাছি 5টা মাত্র দ্বীপ দেশ নিয়ে গঠিত। সো মাইক্রোনেশিয়া হচ্ছে 5। নাউরু, ক্যারোলিন, মার্শাল, কিরিবাতি ও সিয়াম, এই দেশগুলো নিয়ে হচ্ছে, বা দ্বীপরাষ্ট্র নিয়ে হচ্ছে মাইক্রোনেশিয়া গঠিত। পারলে নাম মুখস্থ করেন, না পারলে কোনো সমস্যা নাই, এগুলো থেকে প্রশ্ন ওভাবে আসে না। পলিনেশিয়া, পলিনেশিয়াতে আছে হচ্ছে আপনার মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কয়েকটা দ্বীপ, এর মধ্যে 6টার নাম বলা যায়, যেমন টোঙ্গা, সামোয়া, এই যে মাসুম ভাই আপনার নাম, আপনার সামোয়া চলে আসছে, টুভ্যালু, কুক, ইস্টার আইল্যান্ড এবং তাহিতি, ঠিক আছে। এরপর চলে আসি হচ্ছে আরেকটা অঞ্চল, সেটা হচ্ছে আপনার মেলানেশিয়া বা মেলোনেশিয়া। এটা হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো, যার মধ্যে ফিজি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, এরকম অনেকগুলো দ্বীপ আছে, নিউগিনি, ঠিক আছে। তো এই যে দেশগুলো, এরা সবাই কিন্তু স্বাধীন দেশ, কিন্তু এরা হচ্ছে দ্বীপ রাষ্ট্র, এবং এদেরকে ছোট ছোট অঞ্চলে ভাগ করা হয়েছে। সো আমি লাস্ট টাইম বলছি, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া অ্যান্ড পলিনেশিয়া। ওকে, স্লাইডটা দেখেই পড়বেন, আলাদা করে আর কিচ্ছু পড়ার দরকার নাই। এদের সংক্রান্ত যদি কিছু তথ্য আপনি জানতে চান, এখান থেকে দেখতে হবে, এই স্লাইডটা থেকে। দেখি কি আছে। পলিনেশিয়া দ্বীপগুলো বেশিরভাগই হচ্ছে মধ্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। ভাই, এটা তো আমি একটু আগেই দেখলাম, আগে স্লাইডে লেখা আছে, সেটা না পড়লেও চলবে। স্বাধীন 3টি দেশ বিশিষ্ট পলিনেশিয়া অঞ্চলে বিভিন্ন দেশের অধীন দ্বীপসমূহ হচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই, এটা পলিনেশিয়ার মধ্যে পড়েছে। ইস্টার দ্বীপপুঞ্জ কিন্তু চিলির আন্ডারে, আর নিউ আইল্যান্ড হচ্ছে নিউজিল্যান্ডের আন্ডারে। সো এই লাইনটা আপনাকে পড়তে হবে। ওকে। আর রাজধানী মুখস্থ রাখার কোনো দরকার নাই, এই যে ক্রস দিয়ে দিয়ে একটা, এত রাজধানী মুখস্থ করে করবেন কি ভাই? রাজধানী তো গুগল সার্চ করলেই পাওয়া যায়, এটা দিয়ে আপনার কোনো যোগ্যতা যাচাই করা সম্ভব না। সো রাজধানী পড়তে ডিসকারেজ করি, ইম্পর্টেন্ট কয়েকটা বাদ দিলে, এগুলো তো লাগবেই না। আচ্ছা, ওশেনিয়া নিয়ে ফাইনাল কিছু ইনফরমেশন। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি, তারা সামারে হচ্ছে সবকিছু করে। খেয়াল করবেন যে দেখছেন যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে সামার শুরু হয় কিন্তু ডিসেম্বর থেকে। অস্ট্রেলিয়াতে যেসব দেশ খেলতে যায়, তারা কিন্তু সামারে খেলতে যায়, যেমন ইন্ডিয়া যায়। ইংল্যান্ডে যে অ্যাশেজটা হয়, অ্যাশেজটা হয় কিন্তু ডিসেম্বরে। অস্ট্রেলিয়া যেটা হয়, অস্ট্রেলিয়া যে ওয়ার্ল্ড কাপ হলো 2015 সালে, সেটাও কিন্তু হলো কিন্তু ফেব্রুয়ারিতে, মানে সামার প্রায় শেষের দিকে শুরু হয়েছে এরকম। ওকে ভাই, ওদের সামারেও প্রচুর ঠান্ডা, ভাই কি করবেন বলেন, সোয়েটার পরে খেলে এই জন্য। আচ্ছা, 2012 সালে কার্বন কর চালু করে অস্ট্রেলিয়া, মানে আপনি যত কার্বন এমিশন করবেন সেই অনুযায়ী ট্যাক্স দিতে হবে।
দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং, ডার্লিং দিয়ে মনে রাখতে পারেন অস্ট্রেলিয়া। আয়তনে ক্ষুদ্রতম দেশ নাউরু, জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ টুভালু। ওকে, লাস্ট পোল কোশ্চেন, পালাওয়ের রাজধানী কোনটা? এটা আমি লঞ্চ করবোই না, আপনাদেরকে মুখস্থ করতেও ডিসকারেজ করবে। এটা হবে গেরুল মুদ, বাট পড়ার দরকার নেই ভাই, বলতেছি তো, কোনো লাগবে না। এরকম যদি চলেও আসে পরীক্ষায় ছেড়ে দিবেন। এত রাজধানী মুখস্থ করে একটা এমসিকিউ পড়ার কোনো দরকার নাই। এই সময়টা লাগলে ওই বিন্যাস সমাবেশ করেন, বিজ্ঞান প্রাণী বিজ্ঞান পড়েন, এগুলা কাজ করেন, কাজে আসবে। ওকে, সো আমরা এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবো, দেখি কেমন প্রশ্ন আসে, কোন জায়গা থেকে কিরকম এসেছে। 45 বিসিএস এর প্রশ্ন, প্রথমেই 4টা। ক্ষুদ্রতম মহাদেশ দেখেন, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ। অস্ট্রেলিয়াতে কোনো মহাদেশ না, সো ইট উইল বি ব্ল্যাঙ্ক। অস্ট্রেলিয়া নামে কোনো মহাদেশ নাই। ওকে, নাম্বার 1 লজিক। নাম্বার 2 লজিক, ভাই অস্ট্রেলিয়া তো মানে ওশেনিয়া তো আরেক নাম অস্ট্রেলিয়া, ওশেনিয়ার মধ্যে অস্ট্রেলিয়া তো বৃহৎ দেশ, তো এই জন্য আমরা এটাকে অস্ট্রেলিয়া মহাদেশ বলবো। ওকে, নাম্বার 2 তাহলে হচ্ছে অপশন এ। এবার আসি অপশন, এবার হচ্ছে সিনারিও 3। অস্ট্রেলিয়া তো ভাই মহাদেশই না, তাহলে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এই তিনটার মধ্যে আয়তনে ছোট কে? ইউরোপ। তাহলে অ্যান্সার হবে ইউরোপ। এখন আপনি আমারে বলেন ভাই কোনটা আপনি লাগাবেন। আমি 3টা সিনারিও কনসিডার করেছি। মানে কনফিউজিং প্রশ্নের তো ভাই ধরন থাকে, মানে লিমিট ছাড়িয়ে যাচ্ছে দিনকে দিন। আপনি বলেন 3টে অ্যান্সার পসিবল এখানে, মানে একটা আপনি ব্ল্যাঙ্ক রাখবেন, যেহেতু ইউরোপ বড়, আফ্রিকা বড়, দক্ষিণ আমেরিকা বড়, অস্ট্রেলিয়া তো মহাদেশের মধ্যে পড়ে না। আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়া দিবেন, যে অস্ট্রেলিয়ার আরেক নাম ওশেনিয়াও বলা হয় অনেক সময়। আরেকটা হচ্ছে 3টার মধ্যে আপনার ইউরোপ হচ্ছে ক্ষুদ্রতম। সো এটার আমি কোনো অ্যান্সার দিতে পারছি না, সরি টু সে ভাইয়া। এই 45 বিসিএস হওয়ার পরে বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন রকম অ্যান্সার দিয়েছে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটার অ্যান্সার আসলে ব্ল্যাঙ্ক রেখে দিয়ে আসাটাই বেটার। এরকম কনফিউজিং প্রশ্নের অ্যান্সার করবেন না, না করাটাই ভালো। আচ্ছা, পরের প্রশ্ন, কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? এটা হচ্ছে জার্মানিতে, ফ্রাঙ্কফুটে। স্লাইডে উল্লেখ ছিল কোন একটা জায়গাতে, দেখে নিবেন। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? ডোনাল্ড ট্রাম্প ছিলেন। বর্তমানে 46 হচ্ছে জো বাইডেন। ফেসবুকের সদর দপ্তর কোথায়? দেখেন ক্যালিফোর্নিয়াতে। এটা কিন্তু আপনি ইসেও পাবেন, কম্পিউটার এন্ড আইসিটিতেও পাবেন। ফেসবুক সংক্রান্ত আপনাকে পড়তে হবে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সেখানেও কিন্তু ফেসবুকের সদর দপ্তর আপনাকে আমি পড়াবো। সো এখান থেকেও পড়ে নেন। ওকে, এবার 44 বিসিএস নিয়ে কথাবার্তা বলি, দেখি 44 বিসিএস এ কি আসছে। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? ডেফিনেটলি পারার কথা 2014। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? দেখেন ভেনেজুয়েলার আশেপাশে কারা আছে? ব্রাজিল, কলম্বিয়া, গায়ানা আছে, বলিভিয়া নাই। সো ম্যাপটা আপনাকে জানতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কনফিউজিং প্রশ্ন। আশেপাশে সবাই আছে সাউথ আমেরিকায়, কিন্তু কোনটা প্রতিবেশী না কেমনে বুঝবেন? সো এটার জন্য ম্যাপ পড়তে হবে, না পারলে ছেড়ে দিবেন, কোনো সমস্যা নাই। ইউরোপের রুটি ঝুড়ি কোনটা? ইউক্রেন। গণতন্ত্রের ধারণা কোথায় প্রথম উৎসারিত হয়েছিল বলেন তো? প্রাচীন গ্রিসে। কিন্তু প্রাচীন গণতন্ত্র কোথায় এস্টাবলিশড আছে? ব্রিটেনে। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম প্রাচীন গ্রিসে, বাট প্রাচীন গণতন্ত্র হচ্ছে ব্রিটেনে। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয়েছিল? নিউ ইয়র্কে। কমন ইনফরমেশন। লেডি উইথ দ্য ল্যাম্প, হাতে নিয়ে আলোক বর্তিকা, দেখি আপনারা বলেন কে হবে? হাতে নিয়ে আলোক বর্তিকা একটা গল্প ছিল আমাদের ছোটবেলায়, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, রাইট। অনেকে মাদার তেরেসা দিয়েছেন, না ভাইয়া। ট্রাফালগার স্কয়ার এটা কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। টাইমস স্কয়ার হচ্ছে, টাইমস স্কয়ার কোথায়? নিউ ইয়র্কে, গুড। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রধান কার্যালয় কোথায়? এটা আসলে এখানকার প্রশ্ন না ভাইয়া, আজকের টপিকের না, তারপরেও করিয়ে দিচ্ছি। নর্মালি আমরা যখন সংগঠন পড়বো তখন এই সদর দপ্তরগুলো আমরা পড়বো, ঠিক আছে? বাট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর দপ্তর হচ্ছে জার্মানিতে। মায়া সভ্যতাটা আবিষ্কৃত হয় কোথায়? মধ্য আমেরিকাতে। এটাও একটা প্রিলি প্রশ্ন, আমরা ক্লাসে আলোচনা করে ফেলছি। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এটা কিন্তু আফ্রিকান কান্ট্রি জিবুতি। এটা হচ্ছে এডেন উপসাগরের পাশে। দক্ষিণ আমেরিকায় তো হবেই না, প্রশান্ত না, দক্ষিণ চীন সাগরেও না, এডেন উপসাগর, অর্থাৎ মধ্য এশিয়া এবং আফ্রিকার মধ্যে। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? 18 অক্টোবর 2020। এটা একটা স্পেশাল বিসিএস এর প্রশ্ন, এটা সাম্প্রতিক সময়ের প্রশ্নের মধ্যে চলে যায়। সো এটা আজকের ক্লাসের মধ্যে পড়ে না, এটা সাম্প্রতিক বিষয়াবলীর প্রশ্ন। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা মার্কেল। এটা তো নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। 2020 সালে আইনের শাসক সূচনের শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? এটাও ভাই আজকের মধ্যে পড়ে না, এটা হচ্ছে সাম্প্রতিক প্রশ্নে। 41তম বিসিএস 2021-এ হয়েছিল।
সো ডেফিনেটলি এটা 2020-এর প্রশ্ন, তার মানে সাম্প্রতিক বিষয়াবলীর প্রশ্ন। এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার ডেনমার্ক। ওকে, নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান আছে? ভিয়েতনামে আছে ভাইয়া, স্লাইডে দেখবেন কোথাও না কোনো জায়গাতে লেখা আছে। আর না পারলে সমস্যা নেই, এত প্রশ্ন পারতে হয় না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থনের প্রয়োজন? এটা 41তম বিসিএস এর একটা প্রশ্ন, এটা ভেরি আনকমন প্রশ্ন ছিল, খুবই আনকমন, এটা অনেকেই পারে নাই, বাট এখন তারা সবাই পারে কারণ পরীক্ষা হয়ে গেছে। 1991 জন ভাইয়া, খুবই হার্ড প্রশ্ন ছিল, আমি স্টার্ট দিয়ে দিলাম। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? একসময় সুইডেনের উপনিবেশ ছিল, বর্তমানে সুইডেন এবং ফিনল্যান্ড দুইটা আলাদা রাষ্ট্র। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। কোন দুই দেশের সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল একটা সংগঠনকে? সেটা হচ্ছে ইথিওপিয়া এবং ইরিত্রিয়া, দুইটা রস্যই আছে, ই। ওকে, যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে কারাগার কোথায় অবস্থিত? এটা হচ্ছে আপনার কিউবাতে, গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প। কোন দেশটি বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? বাল্টিক অঞ্চলের দেশগুলো হচ্ছে আপনার সুইডেন, পোল্যান্ড, ফিনল্যান্ড। অস্ট্রিয়া হচ্ছে বাল্টিক অঞ্চলে না। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোনটা ছিল? কনস্টান্টিপোল, বর্তমানে ইস্তানবুল। কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? এটার অ্যান্সার দেখা যাচ্ছে না ভাইয়া, নিচের লেখায় ঢেকে গেছে, 1933 হবে। ঠিক আছে, ওকে। তো আজকে এ পর্যন্তই, আমরা তিনটা না চারটা কন্টিনেন্ট আজকে কভার করেছি। প্রথমেই ইউরোপ, তারপর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং লাস্টে ওশেনিয়া। সো ক্লাস শেষ হওয়ার পরে ভিডিও দেখতে পারেন, সমস্যা নাই, টেনে টেনে দেখেন, ভিডিওতে আবার সময় বেশি নষ্ট করেন না। যেটা করবেন, এই পিডিএফটা আপনার জন্য একটা অ্যাসেট, এই পিডিএফটা ভালো করে আগে ফলো করেন, এই পিডিএফটাই ভালো করে পড়েন। 9টার মধ্যে আপনার আপলোড করে দিব ইনশাল্লাহ একটু পরেই। এরপরে আপনি আপনার প্রিপারেশন বুকটা ওপেন করেন, ওপেন করে দেখেন যে এই ইনফরমেশনগুলো আপনি ওখানে আবার পাবেন। তাহলে কি হবে জানেন? দুইবার পড়া হয়ে যাবে, আর আপনি যখনই কোনোটা যদি দুইবার পড়বেন আপনার মধ্যে মনে রাখার টেন্ডেন্সিও বেড়ে যাবে। এরপর আপনি যদি মন চায় আপনি আরো কিছু ইনফরমেশন দেখতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, কারো যদি কোনো প্রশ্ন না থাকে, কথা না থাকে, তাহলে আমি এখানেই শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ মোটামুটি অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আচ্ছা, ঋতু বলেছেন পেপার কোন কোন বিষয়ে পড়লে ভালো হয়? ভাই পেপার পড়াটাকে এত হাইলাইট করেন না, আমি আগের ক্লাসে বলছিলাম মনে হয় পেপার পড়ার ব্যাপারটা, এত হাইলাইট করেন না। ওই সম্পাদকীয় দেখেন আর বাকি নিউজগুলো হেডলাইন দেখা যায়, খেলার খবর বিনোদন একটু চোখ বুলায়েন মাঝে মধ্যে, কারণ এইসব প্রশ্ন কিন্তু আসে। যেমন 41 বিসিএস না মনে হয়, এটা 43-এ মনে হয় একটা প্রশ্ন আসতো, রেহানা মরিয়ম নূর সিনেমার পরিচালককে। তো এটা কিন্তু ফেসবুক নিউজ পেপার অনেক ভাইরাল ছিল, যে আজমেরি হক বাঁধনের শাড়ি কত সুন্দর, উনি কত সুন্দর লাগছে, একদম গ্ল্যামারাস, এইসব নিয়ে কত কিছু হয়েছে। কিন্তু ওই প্রশ্ন কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় আসছে। সো বিনোদনের পাতাটা একটু দেখেন মাঝে মধ্যে, এটা নিয়ে এত হাইপ হওয়া দরকার নাই। ওকে, আমার বিসিএস জার্নি আজকে না, আরেকদিন শুনবেন এক্সপেরিয়েন্স শেয়ারিং এর দিনে। আফ্রিকান কন্টিনেন্ট থেকে কেমন কোশ্চেন আছে? ভাই এই কোশ্চেনের উত্তর তো কেউ জানে না ভাই। আফ্রিকান কন্টিনেন্ট থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, 50-50। আমার ফেস দেখবেন, লাস্ট ক্লাসে দেখাবো যদি পসিবল হয়, আজকে না। ওকে, থ্যাংক ইউ, শুভরাত্রি, ভালো থাকবেন। এখন একটু মাইন্ড মাথা ঠান্ডা করেন, খেলা দেখেন যে আধা ঘন্টা, খেলা শেষ হল তারপর আবার পড়তে বসবেন। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি ক্লাস ছিল। আশা করি সবার কাছেই ভালো লেগেছে। আর এখন যদি উত্তরণ সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। জি রায়হান ভাই, আমি আপনার কমেন্টসটা দেখেছি। তো এটা আসলে আপনার পিডিএফটাই পেয়ে থাকবেন, হ্যাঁ, ফ্রেশ কপি দেয়া হয় না ভাইয়া, সরি। হ্যাঁ আলাউদ্দিন ভাই, আশা করি পেয়ে যাবেন।
জি সাজ্জাদ ভাই, আমরা চেষ্টা করব পরবর্তী আহ, ইয়েগুলো আর একটু ভালো করার জন্য। হ্যাঁ, সুমন ভাইয়ের কোশ্চেনটা বুঝিনি, একটু যদি আরেকবার বলতেন। আচ্ছা আলাউদ্দিন ভাই, আপনি একটু যে ব্রাঞ্চে, ওই ব্রাঞ্চে একটু কথা বলেন, অথবা হেল্পলাইনে ফোন করে একটু কমপ্লেন করতে পারেন, অসুবিধা নেই। সিএম ভাই, মেবি দুটো কোশ্চেনই এক হয়, সো এটা নিয়ে আহ, কষ্ট পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আপনি অনলাইনে অ্যাটেন্ড করতে থাকেন, নো প্রবলেম। ওকে, আর কারো তেমন কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা শেষ করছি আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।